ও পুলিশ ম্যাডাম, একটু চুম্মা দিয়ে যান। একটা চুম্মার আশায় সকাল থেকে পিছনে ঘুরছি। নীরবের বাচ্চা, সর বলছি। আমার ডিউটির সময় হয়ে যাচ্ছে। সব সময় বিরক্ত করবি না বলে দিলাম। রাগ কেন? আরে আপু, রাগ করো কেন বলো তো? বড় হয়ে তো একটা চুমু চাইতেই পারি। তোকে বর ভাবতে আমার বয়েই গেছে। সর সামনে থেকে। জীবনেও না, একটা চুমু না দিয়ে তুমি কোথাও যেতে পারবা না। চুমু না, লাথি পাবি তুই, কুত্তা। কোন কপালে যে তোর মতো বেয়াদবের সাথে আমার বিয়ে হলো সেটাই ভেবে পাই না। এত ভাবার কি দরকার বলো তো সোনা? একটা চুমু দিয়ে দিলেই তো পারো। সরবি সামনে থেকে, না হলে কিন্তু সত্যিই লাথি মারবো। লাথি পরে মেরো, আগে একটা চুমু দাও তো সোনা। চুমু খেয়ে প্রাণটা জড়িয়ে নেই। নীরব হঠাৎ অনন্যাকে জড়িয়ে ধরে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অনন্যা হতভম্ব হয়ে গেল। নীরব কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে দিল এক দৌড়। অনন্যা রেগে বলল, তোকে আমি দেখে নেব কুত্তা। আজ ডিউটি করে আসি, তারপর দেখবি তোর কি করি। তোর এই বাদরামি কিছুতেই সহ্য করতাম না, যদি না প্রয়োজন হতো তোকে। শেষের কথাটা একদম আস্তে বলল অনন্যা, যাতে নীরব শুনতে না পারে। তার কথার মধ্যে কিছু লুকানো রহস্য ফুটে উঠল। নীরব পিছনে ঘুরে তাকিয়ে বলল, পরেরটা পরে দেখা যাবে, এখন সারাদিন শান্তি লাগবে। নীরব দৌড়ে রুমের বাইরে চলে যেতেই অনন্যা দাঁড়িয়ে রইল কয়েক সেকেন্ড। বুকের ভিতর রাগ আর অস্থিরতা একসাথে জমে উঠেছে। দাঁতে দাঁত চেপে নিজের সাথে নিজেই বিড়বিড় করল। এই ছেলেটা একদিন আমার চাকরিটাও খাবে, বেয়াদব কোথাকার। সে আলমিরার সামনে গিয়ে জোরে দরজা খুলল, ইউনিফর্ম বের করল, আয়নার সামনে দাঁড়িয়ে চুল শক্ত করে বেঁধে নিল, চোখে কাজল দিতে দিতে রাগে ঠোঁট কামড়ে ধরল। পুলিশ অফিসার অনন্যা রহমান। কোনো দুষ্টু ছেলের জন্য দুর্বল হওয়া চলবে না, বুঝলি? ইউনিফর্ম পরে বেল্ট লাগিয়ে ব্যাজ ঠিক করে নিল। রাগে ফুসফুস করতে করতে সিঁড়ি দিয়ে নামতেই নিচে ডাইনিং টেবিলে নীরবের মা বসে আছেন। এই যে অনন্যা মা, এত রাগ রাগ মুখ কেন রে? সকাল সকাল কার উপর ঝড় বইছে? খালা, আপনার ছেলে একদম বেয়াদব। আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে শেষ করে দেয়। আরে জানি তো, ছোটবেলা থেকেই দুষ্ট। তবে মনটা খারাপ না, একটু মানিয়ে নে মা। মানিয়ে নেওয়ারও তো একটা লিমিট থাকে খালা। আমি পুলিশ, সারাদিন ডিউটি করি, আর ও? বউ হয়ে গেছিস যখন একটু ধৈর্য ধরতে হয়। নীরব তোকে খুব পছন্দ করে, তাই দুষ্টমি করে। পছন্দ করলেই বিরক্ত করার লাইসেন্স পাওয়া যায় নাকি? আচ্ছা আচ্ছা, ঝগড়া বাদ দে, আগে খা। ডিউটিতে গেলে শক্তি লাগবে। নীরবের মা নিজের হাতে ভাত, ডিম ভাজি আর সবজি তুলে দেয়। অনন্যা আর কিছু না বলে খেতে থাকে। মুখে রাগ থাকলেও ভেতরে অদ্ভুত একটা টান কাজ করে। এমন সময় দরজার সামনে দাঁড়িয়ে নীরব হাত গুটিয়ে তাকিয়ে থাকে। কি ম্যাডাম, খেতে খেতে এখনো রাগ কমেনি? সামনে আয় না, সকালে মেজাজটা ভালো না। মেজাজ ভালো না থাকলেও তোমাকে কিন্তু সুন্দর লাগছে। চুপ কর, বেশি কথা বলিস না। তোরা দুজন সারাদিন ঝগড়া করিস, আবার রাতে ঠিকই একসাথে থাকিস। খালা, সাবধানে যেও ম্যাডাম। রাস্তায় কেউ বিরক্ত করলে কিন্তু আমার নাম বলো। তোর নাম বললে মানুষ ভয় পাবে নাকি হাসবে? ভয় পাবে, কারণ তুমি আমার বউ। অনন্যা আর কিছু না বলে ব্যাগ কাঁধে নেয়। দরজার কাছে এসে দাঁড়িয়ে একবার পিছনে তাকায়। আমি যাচ্ছি। সময় মতো ফিরো, আমি অপেক্ষা করব। অনন্যা দরজা খুলে বেরিয়ে যায়। সিঁড়ি দিয়ে নামতে নামতে তার মুখে শক্ত ভাব থাকলেও বুকের ভিতর অজান্তেই নীরবের কথাগুলো গুঞ্জন তোলে। বাইরে পুলিশ জিপ দাঁড়িয়ে, ইউনিফর্মে অনন্যা আরো দৃঢ় আরো শক্ত। গাড়িতে উঠতে উঠতে সে ফিসফিস করে বলে, নীরব, তুই যত দুষ্টই হোস, আমাকে দুর্বল বানাতে পারবি না। কিন্তু তার চোখেই ধরা পড়ে এই যুদ্ধটা শুধু রাগের না, কোথাও একটা অজানা অনুভূতিরও শুরু। পুলিশ জিপের দরজা খুলে অনন্যা নামতেই অফিস চত্বরের ভেতর এক আলাদা গাম্ভীর্য ছড়িয়েছিল। চারদিকে সাইরেনের শব্দ, কনস্টেবলদের দৌড়াদৌড়ি, রিপোর্ট লেখার ব্যস্ততা, সব মিলিয়ে জায়গাটা সবসময় উত্তেজনায় ভরা। অনন্যা নিজের ক্যাপ ঠিক করে নিল, ইউনিফর্মের বাটনগুলো আরেকবার মিলিয়ে নিল। রাগ অভিমান সব বাইরে রেখে সে এখন শুধু একজন দায়িত্বশীল পুলিশ অফিসার। করিডোর দিয়ে হাঁটতে হাঁটতে অনেকেই স্যালিউট দিল। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। সবাই প্রস্তুত তো? তার কণ্ঠে ছিল কড়া আত্মবিশ্বাস। অফিস রুমের সামনে এসে দরজায় হালকা নক করলো। পারমিশন স্যার?
কাম ইন। ভেতরে ঢুকতেই টেবিল ভর্তি ফাইল, ম্যাপ আর কিছু ছবি ছড়ানো। এসআই চেয়ার থেকে চোখ তুলে তাকালেন। অনন্যা, তোমার কেসটা কত দূর? স্যার, কাজ শুরু করেছি, লোকেশন ট্র্যাক করছি, সন্দেহভাজনদের তালিকা করেছি। খুব বেশি দিন লাগবে না। এই কেসটা কিন্তু সাধারণ না, একটাও ভুল করা যাবে না। জানি স্যার, আমি সাবধানে থাকব, প্রমাণ ছাড়া কোনো পদক্ষেপ নেব না। এসআই চেয়ার থেকে উঠে জানালার পাশে দাঁড়ালেন। তার মুখে এক ধরনের গাম্ভীর্যের ছায়া। রিপোর্টে দেখলাম গত 3 মাসে একই প্যাটার্নে 3টা ঘটনা হয়েছে। তুমি কি বুঝছো? স্যার, মনে হচ্ছে কেউ ভেতর থেকে ইনফরমেশন পাচ্ছে, না হলে প্রতিবার এভাবে লোকেশন জানা সম্ভব না। ঠিক বলেছ, তাই নিজের টিম ছাড়া কাউকে বিশ্বাস করবে না। ইয়েস স্যার, আমি কনস্টেবল রহমান আর শিমুলকে নিয়ে কাজ করছি। আজ কি প্ল্যান? আজ প্রথমে সাইট ভিজিট করব, তারপর লোকাল ইনফরমারদের সাথে কথা বলবো, রাতে আবার রিপোর্ট সাবমিট করব। ভালো, কিন্তু মনে রেখো অনন্যা, সাহসের সাথে সাথে ধৈর্যও দরকার। ধৈর্য ছাড়া পুলিশ হওয়া যায় না স্যার। আর একটা কথা, নিজের নিরাপত্তা আগে। তুমি আমাদের ভালো অফিসার, অযথা রিস্ক নিও না। চিন্তা করবেন না স্যার, আমি জানি কোথায় থামতে হয়। তাহলে আমি বের হচ্ছি স্যার। অল দ্য বেস্ট। রুম থেকে বেরিয়ে অনন্যা লম্বা শ্বাস নিল। করিডোরে দাঁড়িয়ে এক মুহূর্ত চোখ বন্ধ করল। মনে মনে বলল, অনন্যা, ঘরের ঝামেলা বাইরে আনবি না। এখানে তুই শুধু একজন পুলিশ, রায়হান, শিমুল, তোমরা আমার সাথে আসো। জি ম্যাডাম। রেডি ম্যাডাম। তিনজনে একসাথে গাড়ি দিকে হাঁটতে লাগলো। রোদে অনন্যার ইউনিফর্ম ঝকঝক করছিল, চোখে ছিল দৃঢ়তা, বুকের ভেতরে দায়িত্বের ভার। গাড়িতে উঠতে উঠতে সে ফিসফিস করে বলল, এই কেসটা আমি শেষ করেই ছাড়বো, যত কঠিনই হোক। জিপ স্টার্ট দিল। শহরের রাস্তায় ছুটে চলল অনন্যার দায়িত্ব, সাহস আর রহস্যে ভরা নতুন দিনের দিকে। পুলিশ জিপটা থানার গেট পেরিয়ে রাস্তায় নামতেই অনন্যা জানালার পাশে বসে শহরটাকে দেখতে লাগলো। সকালবেলার কোলাহল, মানুষের ভিড়, দোকানপাট খুলছে, অথচ তার মাথার ভেতর শুধু একটাই চিন্তা, কেসটা যত দ্রুত সম্ভব শেষ করতে হবে। কারণ এই কেস শুধু দায়িত্বের না, কোথাও একটা নিজের অস্তিত্ব প্রমাণ করার লড়াইও জড়িয়ে আছে। জিপের ভেতরে রায়হান ম্যাপ খুলে দেখাচ্ছিল। ম্যাডাম, শেষ ঘটনাটা এই এলাকা থেকে রিপোর্ট হয়েছিল। ঠিক আছে, আগে আশপাশটা স্ক্যান করব, কেউ যেন বুঝতে না পারে আমরা কিসের জন্য এসেছি। জি ম্যাডাম, আমি লোকালদের সাথে কথা বলবো। গাড়ি থামতে অনন্যা নেমে দাঁড়ালো। চারদিকে এক ধরনের অস্থিরতা। তার চোখ চারপাশে ঘুরে ঘুরে খুঁটিনাটি ধরতে লাগলো। একজন পুলিশ শুধু বন্দুক দিয়ে না, চোখ দিয়েও লড়াই করে, এই বিশ্বাসটা তার রক্তে মিশে আছে। অনন্যা ধীরে ধীরে হেঁটে একটা পুরনো গলির দিকে গেল। দেয়ালের পোস্টার, ভাঙা লাইট আর মানুষের চোখে ভয় লুকানো। এখানে কিছু একটা লুকানো আছে, আমি বুঝতে পারছি। ম্যাডাম, লোকালরা বলছে রাতে কিছু অচেনা লোক ঘোরে, কারো সাথে কথা বলে না। সেটাই তো সন্দেহের জায়গা, যারা চুপ থাকে তারাই বেশি কিছু জানে। অনন্যা একটা দোকানের সামনে দাঁড়ালো। সে লোকটার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, কাকা, এখানে রাতের দিকে অদ্ভুত কিছু দেখেছেন? ম্যাডাম, আমরা সাধারণ মানুষ, ঝামেলায় পড়তে চাই না। ভয় পাবেন না, আমি আছি। সত্য বললে আপনাদেরই নিরাপত্তা হবে। রাত 12টার পর কালো গাড়ি আসে, লোক নামায়, তারপর আবার চলে যায়। কয়জন লোক? 3-4 জন। ধন্যবাদ চাচা, আমরা দেখছি। আজ রাতেই নজরদারি বসবে, কোনো ভুল চলবে না। ইয়েস ম্যাডাম। অনন্যা আবার রাস্তার দিকে তাকালো। বুকের ভেতর অদ্ভুত একটা চাপ। মনে মনে বলল, এই কেসটা শুধু ফাইলের না, এটা আমার সম্মানের লড়াই। দূরে সূর্যটা ধীরে ধীরে উঠছিল। আলোয় অনন্যার ইউনিফর্ম আরো দৃঢ়, আরো শক্ত দেখাচ্ছিল। সে এক মুহূর্ত চোখ বন্ধ করে নিল, তারপর শক্ত কণ্ঠে বলল, চল, কাজ শুরু করা যাক। দিন গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আকাশে অদ্ভুত একটা নীরবতা নেমে এলো। থানার ছাদে দাঁড়িয়ে অনন্যা দূরের শহরের আলো দেখতে লাগলো। সারাদিন কাজ করে শরীর ক্লান্ত, কিন্তু চোখে ঘুম নেই। কারণ আজ রাতটা সাধারণ রাত না, আজই বোঝা যাবে এই কেস কোন দিকে মোড় নেয়। সে হালকা করে নিঃশ্বাস ছাড়লো, ইউনিফর্মের হাতা গুটিয়ে নিল। আজ ভুল করার সুযোগ নেই, একটা ভুল মানেই কেস শেষ, সম্মান শেষ, দায়িত্ব শেষ। ম্যাডাম, টিম রেডি, গাড়ি নিচে। ভালো,
সবাইকে ব্রিফ করে দাও, কেউ যেন আবেগে গিয়ে কিছু করে না ফেলে। ব্রিফিং রুমে ঢুকতেই চারদিকে চাপা গুঞ্জন। অনন্যা টেবিলের সামনে দাঁড়ালো, চোখে আগুন, গলায় দৃঢ়তা। আজ আমরা নজরদারিতে যাব, ঝাঁপিয়ে পড়তে না। আগে দেখব, বুঝবো, প্রমাণ তুলব, কোনো হিরোগিরি না, শুধু বুদ্ধি আর ধৈর্য। ম্যাডাম, যদি হঠাৎ বিপদ আসে? তাহলে আইন অনুযায়ী কাজ করবে, কিন্তু মনে রেখো আমরা শিকারী, শিকার না। সবাই একসাথে মাথা নেড়ে সম্মতি দিল। গাড়ি যখন নির্দিষ্ট এলাকায় পৌঁছালো তখন রাত গভীর, চারদিকে আধো আলো আধো ছায়া। রাস্তার লাইটগুলো ঝিমিয়ে আছে, গলির মুখে কুকুরের ডাক শোনা যায়। অনন্যা গাড়ি থেকে নেমে চারপাশে তাকালো, বুকের ভিতর অদ্ভুত চাপ। সবাই পজিশন নাও, চোখ কান খোলা রাখো। দেয়ালের আড়ালে দাঁড়িয়ে সে রাস্তার দিকে তাকিয়ে থাকে। মিনিট যায়, সময় যেন থমকে থাকে। হঠাৎ দূরের হেডলাইট জ্বলে উঠল। ম্যাডাম, গাড়ি আসছে। কালো গাড়িটা ধীরে ধীরে গলির মুখে থামে। দরজা খুলে তিনজন লোক নামলো, চারপাশে তাকিয়ে চাপা কণ্ঠে কথা বলছে। অনন্যার চোখ একটুও নড়ে না। সবাই শান্ত থাকো, আগে দেখি কি করে। লোকগুলো একটা পুরনো ঘরের দিকে যায়, দরজা খুলে ভেতরে ঢুকে পড়ে। অনন্যা গভীর শ্বাস নিল। এটাই সুযোগ, কিন্তু ধীরে। তারা নিঃশব্দে এগোয়, পায়ের শব্দ পর্যন্ত যেন বাতাসে মিশে যায়। দরজার পাশে দাঁড়িয়ে অনন্যা কান পাতল। ভেতর থেকে ফিসফিস আওয়াজ। তাড়াতাড়ি কর, বেশি সময় নেই। এখন আমরা পুলিশ, কেউ নড়বে না। থামো। অনন্যা দৌড়ে গিয়ে লোকটার হাত ধরে মাটিতে ফেলে দেয়। লোকটা ছটপট করতে থাকে। আইন তোমাদের শেষ আশ্রয়, পালানোর চেষ্টা বৃথা। কয়েক মিনিটের মধ্যেই সবাই কাবু। অনন্যা দাঁড়িয়ে ঘরের ভেতর তাকালো। টেবিলে কিছু কাগজ, মোবাইল, মানচিত্র। সে ফাইল তুলল। এই কেস আজ নতুন দিকে গেল। নীরব, তুই জানিস না তোর বউ আজ কি যুদ্ধ করে ফিরছে। দূরে সাইরেন বাজতে লাগলো। শহরের বুকে অনন্যার দায়িত্ব আরো গভীর হয়ে উঠল। ধরা পড়া লোকগুলোকে জিপে তোলা হলেও অনন্যার বুকের ভিতর অদ্ভুত একটা অস্বস্তি থেকেই গেল। পুলিশের কাজ শেষ হলেও তার মন বলছিল এটা শেষ না, এটা কেবল শুরু। যারা আজ ধরা পড়েছে তারা খেলোয়াড় না, তারা শুধু কারো নির্দেশে চলা গুটি। থানায় ফিরতে রাত অনেক। করিডোরে নীরবতা, শুধু টাইপিং এর শব্দ আর ফ্যানের ঘূর্ণর। অনন্যা চেয়ার টেনে বসে পড়ল, টেবিলের উপর ফাইল ছড়িয়ে দিল। ছবি, ফোন, ম্যাপ সব একে একে চোখ বুলাতে লাগলো। রায়হান পাশে এসে দাঁড়ালো। ম্যাডাম, তিনজনকেই লক আপে রাখা হয়েছে। ভালো, কিন্তু আমার মাথা বলছে এরা আসল লোক না। মানে? যারা খেলা খেলে তারা নিজের সামনে আসে না। যারা বড় খেলা খেলে তারা নিজেরা সামনে আসে না, সামনে আসে তাদের ছায়া। দেখো, কোনো ফোনে আসল নাম নেই, সব ফেক আইডি, ফেক কল। এরা শুধু ডেলিভারি বয়। কি অবস্থা অনন্যা? স্যার, আমরা লোক ধরেছি ঠিকই, কিন্তু আমার মনে হয় আসল মাথা এখনো বাইরে। কি দেখে বুঝছো? স্যার, প্যাটার্ন মিলছে না। 3টা ঘটনার পিছনে একই বুদ্ধি কাজ করছে, কিন্তু এরা সেই বুদ্ধির লোক না। এসআই একটু চুপ করে ফাইল দেখলেন। আসলে অনন্যার কথাই সঠিক। সে জানে অনন্যা বুদ্ধিমতী মেয়ে। মানে তুমি বলছো আমরা শুধু হাত পা ধরেছি, মাথা না? ঠিক তাই স্যার, মাথাটা এখনো শহরের ভেতরেই ঘুরছে। তাহলে কি করবে? স্যার, জেরায় চাপ দেব, কিন্তু মারধর নয়। ভুল না, ভয় না, বুদ্ধি দিয়ে কথা বের করব। আর ভেতরে কে ইনফো দিচ্ছে সেটাও বের করতে হবে। ভেতরের মানুষ? হ্যাঁ স্যার, না হলে প্রতিবার আমাদের মুভ আগে থেকেই ওরা জানতো না। সাবধানে এগোবে অনন্যা, এই খেলাটা গভীর। যত গভীরই হোক, আমি থামবো না স্যার। লকআপের সামনে দাঁড়িয়ে অনন্যা ধরা পড়া একজনের দিকে তাকালো। নাম কি তোর? নাম জানলেই কি সব জানা যায় ম্যাডাম? আমার ধৈর্য পরীক্ষা করিস না। আমি জানতে চাই কে তোদের চালায়। আমরা শুধু কাজ করি, মালিককে সেটা আমাদেরও জানা নাই। মিথ্যা বললে শাস্তি বাড়বে, সত্য বললে বাঁচার সুযোগ আছে। ম্যাডাম, আমরা শুধু অর্ডার পাই, একটা নাম আসে, ব্ল্যাক কিং। ব্ল্যাক কিং? আমরা কোনোদিন দেখিনি, শুধু ফোন, শুধু নির্দেশ। অনন্যা পিছিয়ে এলো, চোখে আগুন, মনে হাজারো প্রশ্ন। মনে মনে বলল, ব্ল্যাক কিং কে তুই?
ছায়ার রাজা নাকি শহরের দানব? জানালার বাইরে রাত আরো ঘন, থানার ভিতরে আলো জ্বলছে, কিন্তু অনন্যার মনে অন্ধকার আরো বাড়ছে। সে ফাইল বন্ধ করে উঠে দাঁড়ালো। এই কেস এখানেই শেষ না, এখন শুরু। দূরে কোথাও মোবাইলের ভাইব্রেশন, কারোর ফোনে অচেনা নাম ভেসে ওঠে। আননোন কলার, গেম অন। অনন্যা ফোনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, খেলাটা আমি শেষ করব। থানার ভেতর রাত আরো গাঢ় হয়ে এলো। জানালার বাইরে নিস্তব্ধ শহর, ভেতরে সন্ধু ফ্যানের শব্দ আর কাগজ উল্টানোর খসখস। অনন্যা টেবিলে কোনোই রেখে বসে আছে। চোখে ক্লান্তি থাকলেও মনে এখনো লড়াইয়ের ভেতর আটকে আছে। ধরা পড়া লোকগুলো ব্ল্যাক কিং এর নাম, ভেতরের বিশ্বাসঘাতক সব মিলিয়ে তার মাথা ভার হয়ে আছে। সে একটা ফাইল বন্ধ করতেই হঠাৎ ফোনটা ভাইব্রেট করে উঠল। স্ক্রিনে ভেসে উঠল নীরব। অনন্যা হালকা বিরক্তি নিয়ে কল রিসিভ করলো। এত রাতে ফোন কেন করছিস? ও পুলিশ ম্যাডাম, এখনো কি অপরাধীদের চোখ রাঙাচ্ছ? বাজে কথা বাদ দে, আমি ডিউটিতে আছি। জানি জানি, কিন্তু আমার তো খবর নেওয়া লাগবে। আজ আমার বউ কয়জনকে ভয় দেখালো? নীরব, মাথা খারাপ করিস না, কাজের চাপ আছে। চাপ আছে বলেই তো ফোন দিলাম, না দিলে আমার ম্যাডাম রাগে আমাকে ভুলেই যাবে। আমি তোকে ভুলবো কেন? কারণ ডিউটিতে গেলে তুমি শুধু পুলিশ হয়ে যাও, বউ থাকো না। বেশি ফিলসফি মানিস না। ফিলোসফি না, মায়া। সারাদিন তোমার কোনো খবর নেই, ভাবলাম কোনো অপরাধী তোমাকে দেখে প্রেমে পড়ে গেল নাকি। নীরব, আরে মজা করছি, কিন্তু সত্যি বলো তো, ঠিক আছো? অনন্যা জানালার বাইরে তাকায়। রাতের আলোয় রাস্তা ঝিমিয়ে আছে। কাজ কঠিন, এখনো শেষ হয়নি। বুঝছি, তোমার গলা শুনে বুঝছি তুমি ক্লান্ত। ফোন দিয়েই বুঝে গেলি? বউয়ের কণ্ঠ চিনতে আলাদা চোখ লাগে না, অনুভূতি লাগে। অনন্যার বুকের ভিতর অজান্তে নরম একটা ঢেউ ওঠে। যে নীরবের কথা পাত্তা না দিয়ে বলে, বেশি স্মার্ট সাজিস না। স্মার্ট না হলে তোমার সাথে বিয়ে টিকতো নাকি? বাসায় কি করছিস? তোমাকে ছাড়া কি করব? চা বানানোর চেষ্টা করছি, যদি বাঁচি তুমি এসে খাবে। তোর হাতের চা মানেই বিপদ। বিপদ হলেও আমার হাতের আমার বউকেই খেতে হবে। নীরব, এখন রাখছি, কাজ আছে। একটা কথা শোনো, কি? সাবধানে থেকো। তুমি শুধু পুলিশ না, তুমি আমার বউ। কথাটা অনন্যার বুকের ভিতর আলাদা করে ছুঁয়ে যায়। সে নীরবের কথাই মাঝে মাঝে হারিয়ে যায়। ঠিক আছে, তুইও অপেক্ষা করিস। কল কেটে যায়। ফোন নামিয়ে অনন্যা আবার সোজা হয়ে বসে। চোখে আবার পুলিশি দৃঢ়তা ফিরে আসে, কিন্তু বুকের ভেতরে নীরবের কণ্ঠটা রয়ে যায় উষ্ণ হয়ে। সে ফাইলের উপর হাত রেখে ফিসফিস করে বলে, আগে দায়িত্ব, তারপর নীরব। থানার আলোয় অনন্যার ছায়া আরো লম্বা হয়ে পড়ে। বাইরের রাত, ভেতরে রহস্য, আর দূরে কোথাও একজন নীরব অপেক্ষা করে আছে তার পুলিশ বউয়ের জন্য। নীরবের ফোনটা কেটে যাওয়ার পর অনন্যা কয়েক সেকেন্ড চুপ করে বসে রইল। থানার ভেতরে আলো জ্বলছে, ফ্যানের ঘূর্ণিতে কাগজের পাতা নড়ছে, কিন্তু তার মাথার ভেতর যেন অন্য একটা জগৎ চলছে। দায়িত্ব আর সম্পর্ক দুটোর মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন নারী পুলিশ অফিসারের নীরব যুদ্ধ। সে ধীরে চেয়ার থেকে উঠে দাঁড়ালো, জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। রাত অনেক গভীর, শহরের আলো দূরে দূরে জ্বলছে, ঠিক যেমন তার জীবনের ভেতর আলো অন্ধকার একসাথে লুকিয়ে আছে। মানুষ ভাবে পুলিশ মানেই শক্ত, কিন্তু শক্ত হতে গিয়ে সবচেয়ে বেশি একা হতে হয়। সে ফিরে এসে টেবিলের উপর রাখা ফাইলগুলো গুছিয়ে নিল। হঠাৎ একটা খামের ভেতর থেকে একটা কাগজ পড়ে গেল। অনন্যা কাগজটা তুলে নিতেই চোখ কুঁচকে গেল। কাগজে লেখা, টু ক্লোজ অফিসার অনন্যা। বুকের ভেতর হালকা শিরশির করে উঠল। চারদিকে তাকালো, কিন্তু আশেপাশে কেউ নেই। ব্ল্যাক কিং, তুই আমার কাছাকাছি চলে এসেছিস। সে ধীরে শ্বাস নিল, ভয়কে গিলে ফেলে আবার নিজেকে শক্ত করলো। সে বিড়বিড় করে বলল, ভয় পেলে চলবে না, ভয় পেলে ওরাই জিতে যাবে। ঠিক তখনই এসআই এসে দাঁড়ালো। অনন্যাকে এত রাতে দেখে তিনি শান্ত কণ্ঠে বললেন, অনন্যা, এখন বাড়ি যাও, কাল আবার নতুন করে শুরু করব। স্যার, একটা অদ্ভুত নোট পেয়েছি। হুমকি দিচ্ছে? মানে আমরা সঠিক পথে হাঁটছি। ঠিক তাই, তবে সাবধানে, আজ একা যেও না, কনস্টেবল সাথে নাও। জি স্যার। ব্যাগ কাঁধে তুলে অনন্যা থানার গেট দিয়ে বের হলো। বাইরে ঠান্ডা বাতাস, ইউনিফর্মের কাপড় দুলে উঠল।
গাড়িতে বসতেই হালকা ক্লান্তি ভর করলো, কিন্তু চোখে ঘুম নেই। গাড়ি রাস্তায় ছুটছে। জানালার পাশে বসে অনন্যা আলো ছায়ার খেলাটা দেখছে। তার মাথায় শুধু একটাই কথাই ঘুরছে। নীরব জানেন আমি কতটা বিপদের ভেতর দিয়ে হাঁটছি। কিছুক্ষণ পর গাড়ি থামলো বাড়ির সামনে। গেটের কাছে একটা আলো জ্বলছে। মনে হলো কেউ একজন অপেক্ষা করছে। অনন্যা নেমে তাকাতেই দেখলো নীরব দরজার পাশে দাঁড়িয়ে, হাতে চায়ের কাপ, চোখে অস্থিরতা। এত দেরি করলে কেন? ডিউটি কখনো ঘুরে দেখে শেষ হয় না। কিন্তু বউয়ের জন্য অপেক্ষা করা স্বামীর সময় তো শেষ হয়। চিন্তা করছিলি? রাখ না, ভয়। তুমি বাইরে থাকলে আমার বুকের ভেতর কেমন জানি করে। আমি ঠিক আছি নীরব। আগে এটা খাও। সারাদিন তো কিছুই খাও নাই মনে হয়। অনন্যা কাপটা হাতে নিল। গরম ধোঁয়া উঠছে। সে একবার কাপটার দিকে ভালো করে তাকিয়ে বলল, তুই বানিয়েছিস? চেষ্টা করেছি। বেঁচে থাকলে খাও। খারাপ না। বাহ, আমার হাতের চা পাশ করেছে ম্যাডাম পুলিশ। দুজনের মাঝখানে কিছুক্ষণের জন্য সব ক্লান্তি হালকা হয়ে গেল। কিন্তু অনন্যার ভেতরে একটা অদৃশ্য চাপ থেকেই যায়, কারণ যুদ্ধটা এখনো শেষ হয়নি, বরং ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। সে আকাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, যতই বিপদ আসুক, দায়িত্ব আর সম্পর্ক দুটোই আমি আগলে রাখবো। ঘরের আলো জ্বলতে থাকে। বাইরের রাত, ভেতরে ভালোবাসা আর রহস্য একসাথে নতুন গল্পের জন্ম দেয়। চায়ের কাপটা হাতে নিয়েই অনন্যা একবার নীরবের দিকে তাকালো। সারাদিনের ক্লান্তি তখন ধীরে ধীরে শরীর থেকে নেমে যাচ্ছে। বাইরে শক্ত পুলিশ অফিসার হলেও বাড়ির দরজা পেরোলেই সে আবার সাধারণ একটা মেয়ে, সাধারণ একটা বউ। অনন্যা ধীরে বলে উঠল, আমি আগে ফ্রেশ হয়ে আসি। যাও ম্যাডাম, আজ আমার বউকে একটু মানুষ বানিয়ে আনো। অনন্যা ব্যাগটা সোফায় রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। রুমে ঢুকে গভীর নিঃশ্বাস ফেলল। ইউনিফর্ম খুলে আলমারিতে ঝুলিয়ে রাখলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল খুলতেই কাঁধের উপর এলোমেলো হয়ে পড়ে গেল। ঠান্ডা পানির ফোঁটা মুখে লাগতেই সারাদিনের ধুলো, ক্লান্তি, টেনশন যেন ধুয়ে যেতে লাগলো। আজকের দিনটা সত্যিই ভারী ছিল। ফ্রেশ হয়ে হালকা ড্রেস পরে বের হলো অনন্যা। মুখে পানি লাগানো, চুল ভেজা, চোখে একটু প্রশান্তি। নিচে নামতেই ডাইনিং টেবিলে সবাই বসে গেছে। নীরবের মা, বাবা আর নীরব নিচে। এই তো আমার পুলিশ বউ এসে গেছে। আয় মা, বস। জি খালা। অনন্যা চেয়ারে বসতেই নীরব তার পাশে চেয়ার টেনে নেয়। তারপর একটা হাসি দিয়ে বলল, আজ তোমার পাশে না বসলে আমার খাওয়া হজম হবে না। বেশি নাটক করিস না। তোদের ঝগড়া শুনলেই বোঝা যায় ঘরে প্রাণ আছে। সারাদিন ডিউটি করিস, খেয়াল রাখিস না শরীরের। আগে খা। ধন্যবাদ খালা। আজ ডিউটি কেমন গেল মা? কাজ কঠিন ছিল খালা, তবে আল্লাহ ভরসা। আমার বউ মানেই মিশন। তোর মুখ বন্ধ থাকলে ভালো হতো। ওরে বাবা, শুরু হয়ে গেল। খাবারের মাঝে হাসি, হালকা ঝগড়া, পরিবারের উষ্ণতায় অনন্যার বুকটা হালকা হয়ে আসে। খাওয়া শেষে সবাই উঠতে উঠতে নীরব হঠাৎ বলে, আম্মা, আমরা রুমে যাই। যা যা, বেশি দেরি করিস না। নীরব আর অনন্যা সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে। রুমে ঢুকতেই নীরব দরজা বন্ধ করে দেয়। অনন্যা জানালার পাশে গিয়ে দাঁড়ায়। আজ মাথাটা খুব ভার লাগছে। সারাদিন পুলিশ, এখন একটু বউ হও। জানিস নীরব, কখনো কখনো ভয় লাগে। ভয়? আমার অনন্যার? কেসটা গভীর। সবাই যা দেখছে আসলটা তার চেয়ে অনেক আলাদা। তুমি একা না অনন্যা, তোমার পাশে আমি আছি। বাইরে তুমি পুলিশ, ঘরে তুমি আমার দায়িত্ব। তুই জানিস, তোর এই কথাগুলোই আমাকে আবার শক্ত বানায়। তাই তো বলি আমি শুধু স্বামী না, তোমার চার্জার। বোকা। আজ ডিউটিতে কি শিখলে? শিখলাম, সব অপরাধী সামনে থাকে না, কিছু থাকে ছায়ায়। আর সেই ছায়ার মধ্যে তুমি ঢুকছো। হ্যাঁ, কিন্তু ভয় পেলেই তো হেরে যাব। তুমি যত শক্তই হও, আমার কাছে তুমি শুধু অনন্যা। ঘরের আলো নরম হয়ে আসে। বাইরের রাত গভীর, ভেতরে দুজনের কথার উষ্ণতা। অনন্যা ধীরে বলে, নীরব, আজ একটু পাশে থাকিস। পাশে না, তোমার সাথেই আছি। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে পড়ে। রহস্য বাইরে, দায়িত্ব বাইরে, আর ঘরের ভেতর অনন্যা আর নীরবের নীরব গল্প ধীরে ধীরে আরো গভীর হতে থাকে। ঘরের আলোটা নরম হয়ে এসেছে। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকে বিছানার উপর ছড়িয়ে পড়েছে। বাইরের রাত গভীর,
আর ভিতরে অনন্যার ক্লান্ত শরীর ধীরে ধীরে আরাম খুঁজে নিচ্ছে। সে বিছানার ধারে বসে চুল ঠিক করছিল, তখনই নীরব চুপচাপ দরজায় হেলান দিয়ে তাকিয়ে রইল। কিছুক্ষণ তাকিয়ে থেকে নীরব ধীরে ধীরে কাছে এগিয়ে আসে। তার চোখে আজ দুষ্টুমি, আবার কোথাও একটা মায়াও লুকোনো। ম্যাডাম, কি? সকালে তো আদর করতে দাও নাই। ডিউটির সময় ছিল নীরব, নাটক করিস না। তখন না দিলে এখন আদর করব? কথা শেষ করে নীরব ধীরে ধীরে অনন্যার সামনে দাঁড়িয়ে যায়। তার দুই হাত অনন্যার কাঁধ ছুঁয়ে যায়। মুহূর্তে ঘরের বাতাসটা বদলে যায়। অনন্যা কিছু বলার আগে নীরব তার মুখের কাছে ঝুঁকে পড়ে। নীরব আলতো করে অনন্যার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়, একবার, তারপর আরেকবার। কোনো তাড়াহুড়ো নেই, শুধু নরম অনুভূতি। অনন্যা হঠাৎ থমকে যায়, বুকের ভেতর কেমন জানি কেঁপে ওঠে। নীরব। নীরব আবার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে কিস করতে লাগলো অনেকক্ষণ ধরে। তারপর ফিসফিস করে বলে, চুপ, একটু থাকতে দাও। আর কিছু না, আমি কিন্তু তোকে এখনো বর মানি না। কথাটা বললেও তার গলায় আগের মতো করা নেই। নীরব হাসতে হাসতে আবার কাছে আসে। মানবে জান, সময় হলেই মানবে। সে আবার আলতো করে অনন্যার কপালে, তারপর ঠোঁট ছুঁয়ে দেয়, ফিসফিস করে বলে, তুমি যতই রাগ করো, আমার কাছে তুমি শুধু আমার অনন্যা। অনন্যার চোখ দুটো একটু নরম হয়ে আসে। সে মুখ ঘুরিয়ে নেয়, একটু লজ্জা পেয়ে বলে, বেশি কথা বলিস না, পুলিশ ম্যাডামের মেজাজ ভালো না। মেজাজ খারাপ থাকলেও ঠোঁট কিন্তু নরমই থাকে। বেয়াদব। সারাদিন তুমি শক্ত থাকো, রাতে একটু দুর্বল হতে দোষ নেই। তুই পাশে থাকলেই অনেক কিছু সহজ লাগে। নীরব তার কপালে হালকা করে ঠোঁট ছোঁয়ায়, তারপর কাছে এসে গলায় ঠোঁট বুলিয়ে দিতে দিতে বলে, আমি তো এজন্যই আছি। জানালার বাইরে চাঁদ আরো উজ্জ্বল, ভেতরে দুজনের নিঃশ্বাসের শব্দ, নীরব হাসি, অনন্যা নরম দৃষ্টি, সব মিলিয়ে রাতটা ধীরে ধীরে ভালোবাসার ভাষা শিখে নেয়। দায়িত্ব বাইরে, রহস্য বাইরে, আর ঘরের ভেতর শুধু নীরব আর অনন্যার ছোট ছোট মুহূর্ত। রাতের আলো নরম, জানালার বাইরে চাঁদ সোনালি হয়ে পুরো ঘরটা আলোকিত করছে। ভেতরে নীরব আর অনন্যা, দুজনেই ক্লান্ত কিন্তু মন ভরা উত্তেজনায়। নীরব ধীরে অনন্যার দিকে এগিয়ে আসে। তার চোখে আজ শুধু দুষ্টুমি নয়, এক ধরনের কোমল আগ্রহ। ম্যাডাম, এবার তো আদর করতেই হবে। নীরব, আবার শুরু করছিস? শুরু না, শেষ করছি। কথা বলার সাথে সাথে নীরব অনন্যার কোমরে হাত রেখে ধীরে ধীরে তাকে কোলে তুলে নিল। অনন্যার চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বলার আগে নীরব ধীরে তাকে বিছানার উপর শুয়ে দিল। তার হাত ধীরে অনন্যার চুলে, কাঁধে, হাতের তালুতে গিয়ে পড়ল। এখনই শেষ? সারাদিন পুলিশ, রাতটা বউ হয়ে থাকো। অনন্যা চুপ করে শুধু নীরবের চোখের দিকে তাকালো। মুখটা দ্রুত ধকধক করছে, কিন্তু সে এখন আর রাগ করছে না। নীরব, একটু কম দুষ্টুমি কর। কম নয়, একটু বেশি। তুমি তো আমার। তার ঠোঁট ধীরে ধীরে অনন্যার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়, আলতো, ধীরে, নিঃশ্বাসের সঙ্গে মিলিয়ে। অনন্যা চুপ করে থাকে, বুকের ভেতরটা অচেনা অনুভূতিতে ভরে যায়। আর কিছু না, আমি কিন্তু তোর মতো পিচ্চি ছেলেকে বড় মানি না। এত মানা লাগবে না জান, আদর করতে দাও তো। রাত গভীর, চাঁদের আলো দুজনের উপর নরম ছায়া ফেলছে। নিঃশ্বাসের শব্দ, হালকা হাসি আর আঙ্গুলের আলতো স্পর্শ, সব মিলিয়ে ঘরটা এখন শুধু তাদের ভালোবাসার মধ্যে ভেসে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে অনন্যার ফোনে হঠাৎ ভাইব্রেট করে। স্ক্রিনে হালকা আলো, এক অচেনা নামের মেসেজ ভেসে ওঠে। ফোনে লেখা, আজকে শেষ নয়, সাবধান হও। অনন্যার বুকটা কেঁপে উঠল, চোখ বড় হয়ে আসে। নীরব, ফোনটা। দেখছি, তুমি ঠিক থাকো। অনন্যা ফোন হাতে ধরে কিছুক্ষণ চুপ করে থাকে। হঠাৎ সে হালকা নিঃশ্বাস ফেলে। সকালেই সব জানাতে হবে। ভোরের আলো এসে যায়। ডিউটির জন্য অনন্যা সজাগ হয়ে ওঠে। ইউনিফর্ম পরার সময় মনটা অস্থির। ফোনে সেই হুমকির মেসেজ বারবার চোখে ভেসে আসে। থানায় পৌঁছাতেই সে দ্রুত এসআই এর কাছে গিয়ে ঘটনা খুলে বলল, স্যার, রাতেই একটা হুমকির মেসেজ পেয়েছি অচেনা নাম্বার থেকে। মনে হচ্ছে আসল খেলা এখনো শুরু হয়নি। দেখো, তোমার সতর্ক ঠিক আছে, কাউকে অবহেলা করা যাবে না। হ্যাঁ স্যার, সবকিছু এখনই খোলা, আর ব্ল্যাক কিং এর ছায়া এখনো শহরে। বুঝেছি, তুমি সাবধানে কাজ করবে।
কেউ বুঝতে পারবে না, কিন্তু তুমি সব খেয়াল রাখছো। জি স্যার, আমি শেষ পর্যন্ত নজর রাখবো। ফাইল খুঁজে দেখে অনন্যা নিজের ডেস্কে বসে গম্ভীর হয়ে কাগজে চোখ বুলাচ্ছে। হঠাৎ মনে হলো রাতের সেই মুহূর্তে নীরবের আলতো স্পর্শ, তার কোমল হাসি এখনো মনে ঝরছে। দায়িত্ব এবং ভালোবাসা একসাথে অনন্যা জানে, দুটোই একসাথে ঠিক রাখতে হবে। শহরের আলো এখন দূরে, থানার ভিতর কর্মরত লোকেরা আর সক্রিয়, কিন্তু অনন্যার চোখ শুধু কাগজ আর নীরবের কথা মনে রেখেছে। রাতের রহস্য এখনো চলছে, আর ভালোবাসা তাকে শক্তি দিচ্ছে। থানার ভেতর ভোরের আলো হালকা ঝলসে উঠছে। অনন্যা ডেস্কে বসে ফাইলের উপর চোখ বুলাচ্ছে। সারাদিনের ক্লান্তি মনে হচ্ছে যেন পুরো শরীরেই লেগে আছে। কিন্তু হঠাৎ আবার মনে হলো রাতে সেই মুহূর্তে নীরবের স্পর্শ, তার কোমল হাসি, সবকিছু এখনো চোখে ভেসে উঠছে। সে চোখ চেপে ধরে, নিজের মনকে ফেরাতেই ব্যস্ত। ঠিক সেই সময় নীরবের ফোনটা বাজতে থাকে। স্ক্রিনে নাম দেখে অনন্যার ঠোঁটে হালকা হাসি ফোটে। জান, চলে গেছো না বলে? নীরব, ডিউটি চলছে। সব ঠিক আছে তো? সব ঠিক আছে, কিন্তু তোকে ছাড়া কাজটা যেন সহজ হচ্ছে না। আমার বউ আবার দারুণ করে ফাইল সামলাচ্ছে। অনন্যা হেসে ফেলে, তবে চোখে ঝলকে ওঠে সারাদিনের ক্লান্তি মিটতে কিছু সময় লাগছে। নীরব, এবার বেশি কথা নয়, আমি সমাধান খুঁজছি। খুঁজো, তবে সাবধানে। তুমি জানো তোমার জন্য চিন্তা করে বুকটা অস্থির থাকে। অনন্যা ফোন রেখে হাতের ডিভাইস খুলল। রাতের সেই হুমকির মেসেজ খুঁজে বের করলো। স্ক্রিনে ভেসে উঠল অচেনা নাম। তো এই মেসেজটা? সে নতুন করে পড়তে লাগলো। মেসেজে লেখা, আজকের রাত শেষ নয়, সতর্ক থাকো, ব্ল্যাক কিং। চোখ দুটো আলোর দিকে ঠেকিয়ে অনন্যা মনোযোগ ধরে রাখলো। ফোনে আবার নীরবের কণ্ঠ শুনল। ম্যাম, মেসেজটা পেলে তো? হ্যাঁ, আমি খুঁজে বের করেছি। কি লেখা ছিল? আগের মতো হুমকি, তবে একদম সরাসরি নয়, কেউ সামনে আসেনি, তবে কোনো ছায়া স্পষ্ট। জানো, যেই কেউ এই ছায়া তৈরি করছে, তুমি একা নয়, আমি পাশে আছি। ধন্যবাদ নীরব। এখন আমি নতুন ইনফরমেশন খুঁজে বের করছি। অনন্যা ফোনের স্ক্রিনে মেসেজের উৎস খুঁজতে লাগলো। লকগুলো, কোডগুলো, যা খুঁজবে সব। মনে হচ্ছে কেউ আমাদের পরীক্ষা করছে। পরীক্ষা না, লক্ষ্য। কিন্তু কেউ হালকা নয়, সাবধানে থেকো। অনন্যা হালকা নিঃশ্বাস ফেলে, স্ক্রিনে চোখ রেখে নতুন তথ্য খুঁজতে থাকে। ঠিক সেই মুহূর্তে একটি নাম আরো পরিষ্কারভাবে চোখে আসে, একটি ঠিকানা যা আগে তার নজরে আসেনি। এটা সম্ভবত ব্ল্যাক কিং এর নেটওয়ার্কের কোনো লিংক। এখন যা করা দরকার আমরা একসাথে খুঁজে বের করব। অরুণা ফোন নামিয়ে আবার ফাইলের দিকে চোখ রাখলো, কিন্তু মনে মনে ভাবছে রাতের নীরবের কোমলতা, আজকের হুমকি, সব মিলিয়ে তার মনটা উথাল পাথাল। নীরব, আজ শুধু ফাইল নয়, আমাদের কাছে সব তথ্য ধরে রাখতে হবে। ম্যাম, সারাদিন খুঁজতে থাকো, রাতটা আমার হবে। অনন্যা হালকা চোখ ঝাপসা করে হাসে, মনে মনে জানে রাত যতই গভীর হোক, নীরব পাশে থাকলেই সবকিছু ঠিক থাকে। থানার ভেতরে আলো নরম, বাইরের শহর ঘুমাচ্ছে, আর ভেতরে অনন্যা ও নীরব একসাথে নতুন তথ্যের খোঁজে মিশে যাচ্ছে। থানার ঘরে ভোরের আলো এখন পুরোপুরি ভেতরে ঢুকেছে। ডেস্কে বসে অনন্যা ফাইলের উপর চোখ বুলাচ্ছে, কিন্তু মন এখনো রাতের হুমকি এবং নীরবের ফোনের কথাই ভরে আছে। ঠিক সেই সময় এসআই ধীরে অনন্যাকে ডেকে নেয়। অনন্যা, একটু আসো। অনন্যা উঠে গিয়ে এসআই এর ডেস্কের সামনে দাঁড়ায়, চোখে কিছু ক্লান্তি কিন্তু ভেতরে দৃঢ়তা। শুনেছি তুমি নীরবকে সব কিছু জানাচ্ছ। জি স্যার। অনন্যা, এটা ঠিক হলো না। যদি ওর উপর কোনো বিপদ এসে পড়ে? সমস্যা নেই স্যার, ও আমাদের সাহায্য করতে পারে। ও বোকা নয়, এর আগেও আমাকে অনেকবার সাহায্য করেছে। এসআই কিছুক্ষণ চুপ করে থাকে, চোখে অস্থিরতার ছায়া। সে নীরবকে নিয়ে চিন্তিত। দেখো অনন্যা, আমি চাই ওর উপর কোনো বিপদ না আসে। আমি বুঝি স্যার, আমি নিজেই সবসময় সতর্ক থাকব। স্যার, ও শুধু নীরব না, ওর সঙ্গে থাকলে এই খেলা আরো সহজ হবে। ঠিক আছে, তবে কোনো সুযোগের অবহেলা হবে না। তুমি ওকে যাতে ঝুঁকিতে ফেলো না, সেটা খেয়াল রাখবে। জি স্যার, আমি সব হিসাব রেখে কাজ করব।
কাজের জায়গায় ওর সাথে বিষয় ভাগ করো, ঠিক আছে? কিন্তু মনে রাখবে, দায়িত্ব আগে। সব সময় স্যার। অনন্যা ফিরে এসে ডেস্কে বসে ফাইলগুলো খুলল। স্ক্রিনে হালকা আলো, চোখে এক ধরনের দৃষ্টি। মনে মনে ভাবছে, রাতের হুমকি, নতুন তথ্য, নীরবের সাহায্য সব মিলিয়ে এখন আমার দায়িত্ব আরো বেড়ে গেছে। আবার মন ফিরে আসে রাতের সেই মুহূর্তে নীরবের কাছে। কেমন হালকা স্পর্শ, কোমল হাসি, আর ঠোঁটের ডুবে যাওয়া মনে পড়ে আসে। নীরব, যতই বিপদ আসুক তুই পাশে থাকলেই সব ঠিক থাকবে। রাতের হুমকি, দিনের দায়িত্ব, নীরবের রোমান্টিক চুম্বন, সব মিলিয়ে অনন্যা এখন এক ধরনের শক্তি অনুভব করছে। বাইরের শহর ঘুমাচ্ছে, কিন্তু ভেতরে তার মন, নীরবের মন এবং থ্রিলের ছায়া একসাথে মিলেমিশে নতুন গল্পের জন্ম দিয়েছে। অনন্যা জানে দায়িত্ব আর ভালোবাসা একসাথে রাখতে হবে। নীরবের পাশে থাকাই শুধু রোম্যান্স নয়, এটি তার নিরাপত্তারও অংশ। রাত গভীর, ঘরের আলো নরম, জানালার ফাঁক দিয়ে চাঁদ ঢুকে পড়ছে। বাইরে শহরের আলো আলতো ঝলমল করছে, কিন্তু ঘরে শুধু দুই মন, নীরব আর অনন্যার। অনন্যা সোফায় বসে ফাইলের উপর চোখ বুলাচ্ছে। সারাদিনের ক্লান্তি এখনো শরীরে লেগে আছে, তবে মন ভরা উত্তেজনায়। ঠিক সেই সময় নীরব ধীরে ঘরের দরজা খুলে আসে। ম্যাডাম, রাতটা এত গভীর আর তুমি একা ফাইল খুঁজছো? নীরব, অফিসের কাজ শেষ করতে হবে। কাজ সবসময় শেষ হবে, কিন্তু আমার বউয়ের কাছে আদর তো শেষ হচ্ছে না। তুমি আবার শুরু করছো? শুরু না, শেষ করছি। রাতটা শুধুই আমাদের। কথা শেষ হতেই নীরব ধীরে তার দিকে এগিয়ে আসে। চোখে কোমলতা, মুখে মৃদু হাসি। নীরব ফিসফিস করে বলে, ম্যাডাম, সারাদিন পুলিশ, এবার রাতটা শুধু আমার। অনন্যা চুপ করে থাকে, বুকের ভেতর উত্তেজনা, কিন্তু সে জানে এই মুহূর্ত শুধু তাদের। নীরব ধীরে আলতো করে হাত ধরে বলে, চোখ বন্ধ করো, সব চাপ আর ঝগড়া বাইরে রেখে দাও। অনন্যা ধীরে চোখ বন্ধ করে দেয়। নীরব ধীরে ধীরে তার কপালে ঠোঁট রাখে, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ছড়িয়ে দেয়। জানো সারাদিন তুমি কত শক্ত। আমি বাইরে থাকি তখনও তোমার দায়িত্ব, কিন্তু রাতে রাতে তুমি আমারই। তুমি বোকা, এত নাটক কেন? নাটক না, প্রমাণ। প্রমাণ যে আমি তোমার পাশে আছি। নীরব ধীরে তার হাত ধরে, হাতের তালুতে হালকা চুম্বন, কাঁধে আলতো স্পর্শ করে। নীরব ফিসফিস করে বলে, রাতে তুমি পুলিশ না, শুধু আমার বউ। সব দায়িত্ব দূরে, শুধু আমরা। অনন্যা চোখ মুছে নেয়, লাজুক হাসি ফোটে। মনে মনে জানে নীরব পাশে থাকলেই রাতটা আরো নিরাপদ। ঠিক আছে, কিন্তু বেশি দুষ্টুমি করিস না। শুধু একটু, শুধু রাতটা আমার। ঘরের বাতাস নরম, নিঃশ্বাসের শব্দ মিলেমিশে ভোরের রাগে, নিঃশ্বাসের শব্দ মিলেমিশে ভোরের আগে রাতকে আলতো করে জড়িয়ে রাখে। বাইরে শহর ঘুমাচ্ছে, কিন্তু ভেতরে রোম্যান্স, দুষ্টুমি আর নিরাপত্তার টান একসাথে ঘরকে পূর্ণ করছে। দুজনে আবার ডুবে যায় গভীর রোম্যান্সে। ভোরের রোদ ঘরের জানালায় হালকা আলো ফেলছে। সারা রাতের ক্লান্তি শরীর থেকে দূরে চলে গেছে, কিন্তু মনে এখনো মৃদু উত্তেজনা। অনন্যা রুম থেকে নামছে আর সিঁড়ির দিকে হাঁটছে। তখনই নীরবের মা হাসি মুখে ডাইনিং রুমে তাকে ডাকলো। অনন্যা মা, আজ তোমাকে ডিউটিতে যেতে হবে না। কি? হ্যাঁ, আজ তোমার চাচা শ্বশুর আসবে বিদেশ থেকে, তাই পুরো দিন বাড়িতে থাকবে। আচ্ছা খালা, তাহলে ছুটি নেই। অনন্যা হালকা মুখে হেসে ডাইনিং টেবিলে চলে আসে। ঘরে ইতিমধ্যেই নীরব ফ্রেশ হয়ে এসেছে। নীরবের মা হালকা হাসি দিয়ে বলে, আয় বসে খা, আজ সকালটা শান্তিতে কাটুক। তারা সবাই বসে ব্রেকফাস্ট করতে লাগলো। খাবারের টেবিলে হাসি, ছোট ছোট কথোপকথন সকালটা ঘরকে উষ্ণ করে তুলেছে। খাওয়া শেষে অনন্যা রুমে উঠে যায়। ঠিক তখনই নীরব ধীরে রুমের দরজা খুলে ঢুকলো। যাক বাবা, আজ সারাদিন বউকে পাবো। লজ্জা নাই তাই না? বউকে আদর করতে নো লজ্জা। অনন্যা হালকা হেসে উঠে নীরবের দিকে তাকায়। তাদের হাত ছোঁয়াছল, আঙ্গুলে আলতো চাপ, হালকা হাসি। ঘরের মধ্যে সময় ধীরে ধীরে কাটতে থাকে। দুপুরের আলো ঘরে ঢুকতে থাকে। তারা দুজনে মৃদু কথা বলছে। খাওয়ার পর হালকা চায়ের কাপ হাতে নিয়ে নীরব তার দুষ্টু ছোঁয়া দিয়ে অনন্যার চুল ঠিক করে। অনন্যা হাসি দিয়ে হাত ছাড়া দেয়। আজ তুমি সব দায় দিয়ে বসে থাকো, সব কাজে তোমাকে বিশ্রাম। ঠিক আছে।
আজ আবার ছুটি। দুপুরের আলো আস্তে আস্তে কমতে থাকে, বিকেল নেমে আসে। ঠিক সেই সময় নীরবের কাকা বিদেশ থেকে পৌঁছায়। বিকেলের আলো এখন ঘরে হালকা সোনালি হয়ে ঢুকছে। ডাইনিং রুমে এক নিঃশ্বাসে উত্তেজনা। অনন্যা, নীরব, নীরবের মা সবাই বসে আছে। ঘরের ভেতর একটা মৃদু চুপচাপ, কারণ অপেক্ষা সব থেকে গুরুত্বপূর্ণ। ঠিক সেই সময় দরজা খুলল। নীরবের মা গম্ভীর হাসি মিশিয়ে বলল, আসলেন ভাই? দরজা খুলে এক মধ্যবয়স্ক মানুষ ধীরে ধীরে ভেতরে ঢুকে পড়ল। মুখে আলতো হাসি, কিন্তু শরীরের ভঙ্গিমা স্পষ্ট শক্তিশালী, প্রভাবশালী, কিন্তু অতিথিপরায়ণ। অনন্যার চোখ বড় হয়ে গেল। কখনো ভেবেছে না আজ তার সামনে দাঁড়াবে নীরবের কাকা। এ কে নীরব? আপনার বৌমা অনন্যা কাকা। স্বাগতম অনন্যা, আমি তোমার পরিচয় পেয়ে আনন্দিত। জি, আমিও আপনাকে দেখার জন্য উন্মুখ হয়েছিলাম। নীরব ধীরে এগিয়ে এসে অনন্যার পাশে দাঁড়ালো। চোখে দুষ্ট হাসি, কণ্ঠে হালকা ফিসফিস। দেখছো ম্যাডাম, কাকা আর কত ভালো। তাই তো। শুনেছি তুমি দায়িত্বশীল, নীরবের বউ, কিন্তু তোমার গল্প শোনার জন্য আগ্রহী। ধন্যবাদ, আমি চেষ্টা করি সবকিছু ঠিক রাখতে। আপনি আসুন, ফ্রেশ হয়ে নেবেন। সন্ধ্যার আলো ধীরে ধীরে ঘরের মধ্যে ঢুকছে। ডাইনিং রুম এখন শান্ত। সবাই ধীরে ধীরে নিজের কাজের মধ্যে ব্যস্ত। কাকার সঙ্গে পরিচয়ের উত্তেজনা, নীরবের দুষ্ট ছোঁয়া আর অনন্যার মৃদু লাজ সব মিলেমিশে ঘরটা উষ্ণ করে রেখেছে। অনন্যা হালকা নিঃশ্বাস ফেলে, রুমের দিকে ধীরে ধীরে চলে যায়। দরজা বন্ধ করে টেবিলের পাশে দাঁড়ালো। নিজের চিন্তা কণ্ঠে বলল, যেন নীরব শুনতে পারে। নীরব, তোমার কাকাকে কেমন যেন লাগলো। মনে হয় আমাকে আগে থেকেই চিনে। চেহারায় কেমন রাগী ভাব। অনন্যা চুপচাপ দাঁড়িয়ে নীরবের দিকে তাকালো। চোখে হালকা কৌতূহল, ঠোঁটে এক ধরনের লাজুক হাসি। আসামি ধরতে ধরতেই সবাইকেই এখন তোমার আসামি মনে হয়। অনন্যা চোখ বড় বড় করে তাকালো। মুহূর্তে হালকা দুষ্টুমি সব মিলেমিশে তার মুখে হাসি ফুটালো। তুমি বোকা, সবকিছুতেই আসামি। বউ, তুমি ছাড়া আর কেউ আসামি না। দুজনেই হালকা হাসি দিয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। ঘরের মধ্যে যেন হালকা নিঃশ্বাস, ছোট ছোট হাসি আর নীরবের দুষ্টু দৃষ্টিভঙ্গি সব মিলিয়ে রাতটা আরো কোমল করে তুলল। অনন্যা ধীরে নিজের চুল ঠিক করে হালকা হাসি দিয়ে নীরবের দিকে তাকালো। ঠিক আছে, এবার তোমার সব আসামি ধরার খেলা শেষ। এখন তুমি বড় আসামি। কিন্তু বউ, আজ রাতটা শুধু আমার। প্রতি রাতই তোমারই হয়। ভোরের আলোখানা ঘরের জানালায় ঢুকছে। সারা রাতের ঘুম যেন এক ধরনের সতর্কতায় কাটছে অনন্যার। ঘুমের ক্লান্তি শরীর থেকে দূরে, কিন্তু মন এখন পুরোপুরি প্রস্তুত। আজ আবার সেই কেসের দিন, সেদিন যা শুরু হয়েছিল ইনভেস্টিগেশনের নতুন পর্যায়। অনন্যা ডেস্কে বসে ফাইলগুলো খোলার সময় নিজের কণ্ঠে ফিসফিস করে বলল, আজ শুরু, সবাইকে একেবারে জবাবদিহি করতে হবে। অফিসের বাতাস হালকা ঠান্ডা, কিন্তু মন এখন উত্তেজনায় পূর্ণ। অনন্যা প্রথমে সেই 3 আসামির দিকে নজর রাখলো, যাদের আগে ধরে রাখা হয়েছিল। অনন্যা, মনে রেখো, কোনো ভুল হলে পুরো কেস নষ্ট হতে পারে। আমি সাবধানে থাকবো স্যার, কোনো তথ্য বাদ যাবে না। অনন্যা তার প্যান এবং নোটবুক পাশে রাখলো, চোখে দৃঢ়তা, মনে কৌশল। যে আসামি 3টা ঘরে রাখা হয়েছিল তাদের জবানবন্দি এখন পুরোপুরি ধরতে হবে। প্রথম আসামি সামনে ডেকে আনা হলো। অনন্যা ধীরে বসে তার চোখে চোখ রেখে ফাইল খুলল। তুমি কি ঠিক মনে করতে পারো কোথায় কি হয়েছিল? আসামি কাঁপতে লাগলো, চোখের দিকে অনন্যা দৃঢ় দৃষ্টি, কণ্ঠের কৌশল সব মিলিয়ে চাপ অনুভব করছে। হ্যাঁ, আমি মনে করতে চেষ্টা করছি। অনন্যা ধীরে তাকে নির্দেশ দিচ্ছিল, প্রতিটি ছোট তথ্য পুনরায় যাচাই করছে, প্রতিটি প্রশ্ন, প্রতিটি নোট, সব তাড়াতাড়ি খুঁজে বের করা। ঠিক আছে, তুমি কি সেই রাতের ঘটনাগুলো বিস্তারিত বলতে পারো? আসামি থেমে গিয়ে ধীরে ধীরে বলছে। অনন্যার চোখে হালকা হাসি, মনে মনে সন্তুষ্টি, কারণ সে জানে তথ্যগুলো সঠিকভাবে বের করা হচ্ছে। একইভাবে দ্বিতীয় এবং তৃতীয় আসামির কেসও শুরু হলো। অনন্যা একে একে তাদের জবানবন্দি নিচ্ছে। তার কৌশল চাপ না দেওয়া, কিন্তু চোখে চোখ রাখলে স্বাভাবিক ভয়ে সব তথ্য বের হচ্ছে। তুমি কোথায় ছিলে, কি করেছিলে, আর কার সঙ্গে? আসামিরা একে একে থমথমে হয়ে
ভঙ্গি প্রকাশ করছে। অনন্যা দৃঢ় দৃষ্টি, হালকা তীক্ষ্ণ কণ্ঠ, সব মিলিয়ে তাদের ভিত করেছে। আমি আমি অনন্যা ধীরে ধীরে সব তথ্য নোট করছে। প্রতিটি শব্দ, প্রতিটি অভিব্যক্তি সাবধানে তার নোটবুকে লিখছে। মনে রেখো, এখানে কোনো ভুল থাকবে না। সত্য বলো, সব প্রকাশ করো। এসআই দূর থেকে দেখছেন, মুখে গম্ভীর ভঙ্গি। মনে মনে ভাবছে অনন্যা পুরো কেসটা একাই সঠিকভাবে এগোচ্ছে। ভালো অনন্যা, তুমি জানো দায়িত্বপূর্ণ হয়ে কাজ করছো। অনন্যা হালকা মাথা নাড়ে, মনে মনে জানে প্রতিটি জবানবন্দি তার কেসকে শক্ত করছে। হালকা গম্ভীরতা, ছোট ছোট হাসি, তবে মনোযোগ সবকিছুর উপরে। দিনের আলো ক্রমে ঘরে ঢুকছে। অনন্যা একে একে 3 আসামির জবানবন্দি সংগ্রহ করে শেষ করল। প্রতিটি তথ্য এখন তার হাতে শক্ত ভিত্তি তৈরি করছে। এবার সত্যিকার তদন্ত শুরু। সকালে থানা, ঘরের আলো নরম, বাতাসে হালকা ঠান্ডা, আর ডেস্কে ফাইলগুলো খোলা। অনন্যার চোখে এক ধরনের সতর্কতা। ধীরে ধীরে সে তার কনস্টেবল সহকারীদের দিকে তাকালো। রায়হান, শিমুল, আজ আমাদের আরো প্রমাণ জোগাড় করতে হবে। দুজনকে সঠিকভাবে নির্দেশ দিতে হবে। ম্যাডাম, আমি প্রস্তুত যে কোনো কাজের জন্য। ঠিক আছে ম্যাডাম, আজ সব ঠিকঠাক হবে। অনন্যা ধীরে ফাইলগুলো ব্যাগে রাখলো। কৌশল অনুযায়ী কেসের আরো গভীর তথ্য বের করার জন্য তারা বাইরে বের হবে। রায়হান আর শিমুলের চোখে ইতোমধ্যে উৎসাহ, কিন্তু অনন্যার দৃঢ় দৃষ্টি তাদেরকে আরো সতর্ক করে। শোনো, আজ আমাদের লক্ষ্য শুধু তথ্য পাওয়া নয়, একই সঙ্গে সব প্রমাণ যাচাই। কেউ কিছু গোপন করলে বুঝে যাবে। রায়হান ও শিমুল একে অপরের দিকে তাকালো। তাদের মধ্যে মৃদু উত্তেজনা, কিন্তু অনন্যার নেতৃত্বে তারা বিশ্বাসী। ম্যাডাম, আমি নিশ্চিত আপনার নির্দেশে সব ঠিকভাবে হবে। আমরা তোমার পাশে আছি ম্যাডাম। অনন্যা ধীরে হাঁটছে। শহরের রাস্তায় হালকা রোদ, বাতাসে মৃদু ঠান্ডা। তার পেছনে রায়হান ও শিমুল, হাতে নোটবুক, কৌশলপূর্ণ দৃষ্টি। লক্ষ্য ঠিক রাখতে হবে, কোনো ফাঁক নয়। প্রথমে তারা আসামির পরিচিত স্থানগুলো যাচাই করতে গেল। রায়হান শোনালো, শিমুল তথ্য নোট করছে। অনন্যা চোখে চোখ রেখে নির্দেশ দিচ্ছে। প্রতিটি ছোট তথ্য গুরুত্বপূর্ণ। দেখো, এই জায়গায় কি কেউ দেখেছে? সব খুঁটিয়ে নোট করো। রায়হান ধীরে পত্রিকা, প্রতিবেশীর বক্তব্য সংগ্রহ করছে। শিমুল চারপাশে নজর রাখছে। অনন্যার নেতৃত্বে তারা এক এক করে সব প্রমাণ চিহ্নিত করছে। ঠিক আছে, কেউ কিছু গোপন করছে কিনা তা লক্ষ্য করো। প্রতিটা কথায় সতর্ক থাকো। ধীরে ধীরে দিনের আলো নরম। রায়হান এবং শিমুল প্রতিটি স্থানে প্রমাণ সংগ্রহ করছে। অনন্যা সরাসরি তাদের নির্দেশ দিচ্ছে। কখনো হাতে নোট নিচ্ছে, কখনো চোখে চোখ রেখে তথ্য যাচাই করছে। এখন থানায় ফিরে প্রতিটি তথ্য নোটবুকে লিখে রিপোর্ট তৈরি করতে হবে। তারা থানায় ফিরে আসে। ডেস্কে বসে অনন্যা সব প্রমাণ একত্রিত করছে। রায়হান ও শিমুল পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। ম্যাডাম, আজ সব তথ্য আমরা ঠিকভাবে পেয়েছি। সব নোট করা হলো ম্যাডাম। অনন্যা হালকা হেসে মাথা নেড়ে তাদের ধন্যবাদ দিল। মনে মনে জানে রায়হান ও শিমুল না থাকলে এই কাজ এত নিখুঁতভাবে করা সম্ভব হতো না। খুব ভালো। এইসব কেসের মূল প্রমাণ ধরার সময় এসেছে। তোমাদের সতর্ক থাকা লাগবে। ঘরের বাতাস এখন শান্ত, কিন্তু সকলের মনে উত্তেজনা। কনস্টেবল সহকারীদের সাহায্যে অনন্যা আবার এক ধাপ এগোচ্ছে আসল অপরাধীর দিকে। দুপুরের রোদ ক্রমে নরম হয়ে এসেছে। থানার ডেস্কে অনন্যা বসে ফাইল করছে। নোটবুকে নতুন তথ্য লিখছে। হঠাৎ ফোনের সাউন্ড। কে ফোন করছে আবার? স্ক্রিনে নীরবের নাম। অনন্যা আংশিক মাথা নাড়িয়ে ফোন ধরল। নীরব ফোনে মৃদু কণ্ঠে বলল, হ্যালো ম্যাডাম, আজকে সারাদিন তোমাকে দেখতে পাইনি। তুমি জানো তুমি সারাদিন আমার মনে। নীরব, আমি কাজ করছি, বুঝছো? আরে জান, আগে স্বামী তারপর কাজ। একটু কথা বলো, তারপর আবার কাজ করবে। অনন্যার চোখে হালকা লাজ, ঠোঁটে অল্প হাসি। ফোন ধরে এমন মনে হচ্ছে যেন নীরব ঠিক পাশেই আছে। তুমি আবার দুষ্টুমি করছো? তবে 1 মিনিট, বলো। জান, আজ সকাল থেকে তোমার জন্য যতটা দুষ্টুমি জমেছে আমি সব এখন খালি করে দেব। এখন কাজ শেষ করি। ম্যাডাম, তুমি যতই কঠিন হও, আমি ধৈর্য ধরে সব আদায় করব। অনন্যা আবার ডেস্কের দিকে ফিরে আসলো।
রায়হান ও শিমুল পাশে দাঁড়িয়ে নতুন প্রমাণ যাচাই করছে। ঠিক আছে, এই জায়গায় কি হয়েছে রায়হান, সব খুঁটিয়ে বলো। ম্যাডাম, এখানে আমাদের সন্দেহ ঠিকঠাক যাচাই হয়েছে। আর এখানে কিছু ফাঁকা নেই ম্যাডাম। অনন্যা চোখে চোখ রেখে নোট নিচ্ছে। প্রতিটি তথ্য যাচাই, হালকা চাপ এবং সবশেষে নিশ্চয়তা, এটাই তার কৌশল। খুব ভালো, এবার আসল প্রমাণ সংগ্রহ শুরু। শহরের রাস্তায় তারা তিনজন, অনন্যা নেতৃত্বে, রায়হান ও শিমুল পাশে। হালকা বাতাসে ধীরে ধীরে ধাপ, চোখে দৃঢ়তা। লক্ষ্য ঠিক রাখতে হবে, কোনো ফাঁক নয়। রায়হান এবং শিমুল সাবধানে চারপাশ লক্ষ্য করছে। অনন্যা পেছনে তাকিয়ে নির্দেশ দিচ্ছে। প্রতিটি ছোট তথ্য গুরুত্বপূর্ণ। ম্যাডাম, সব সঠিকভাবেই হচ্ছে। তারা আবার থানায় ফিরে আসে। ডেস্কে বসে অনন্যা সমস্ত প্রমাণ সাজাচ্ছে। হালকা চাপ, চোখে স্থিরতা। ঠিক আছে, এবার সব প্রমাণ মিলিয়ে রিপোর্ট তৈরি করি। সন্ধ্যা নেমে আসে, ঘরে আলো হালকা। অনন্যা জানে নীরবের ফোনে দুষ্টু রোম্যান্টিকতা, সহকারী কনস্টেবলদের সাহায্য, সব মিলিয়ে আজকের দিন কেসের জন্য গুরুত্বপূর্ণ। ঘরে বসে অনন্যা ধীরে ফাইলগুলো সাজাচ্ছে, মনে মনে ভাবছে আজকের এই প্রমাণে আসল অপরাধীদের দিকে আমাকে নিয়ে যাবে। রাতে শিফট শেষ করে থানার করিডোর দিয়ে হাঁটছিল অনন্যা। সারাদিনের ক্লান্তি শরীরে জমে আছে, কিন্তু মাথার ভেতর শুধু কেসের চিন্তা। হঠাৎ পকেটের ভেতর ফোনটা কেঁপে উঠল। অচেনা নাম্বার। অনন্যা থেমে গেল। বুকের ভেতর অজানা একটা সংখ্যা দানা বাঁধল। ধীরে ধীরে ফোন বের করে স্ক্রিনে তাকাতেই চোখ দুটো কেমন শক্ত হয়ে গেল। মেসেজ। গাড়ি থেকে সরে যা, নাহলে তোর কাছের মানুষের ক্ষতি করব। বেশি চালাক হলে ফল ভালো হবে না। অনন্যার নিঃশ্বাস আটকে গেল কয়েক সেকেন্ডের জন্য। আঙ্গুল শক্ত হয়ে ফোনটা চেপে ধরল সে। চোখের সামনে হঠাৎ নীরবের মুখ ভেসে উঠল। মায়ের হাসি, শাশুড়ির স্নেহ, ঘরের মানুষগুলো। বুকের ভেতর ধাক্কা খেলো ভয় আর রাগ একসাথে। অনন্যা ফিসফিস করে বলল, আবার এত সাহস ওদের? সে আশেপাশে তাকালো। থানার লাইটে মুখটা আরো কঠিন দেখাচ্ছে। চোখে ভয় থাকলেও তার চেয়েও বড় হয়ে উঠল জেদ। ফোনটা শক্ত করে ধরে ধীরে ধীরে শ্বাস নিল। অনন্যা, ভয় পেলে চলবে না, ভয় পেলেই ওরা জিতে যাবে। ঠিক তখনই ফোনে আবার ভাইব্রেশন। এবার নীরব। অনন্যা কল ধরতেই ও পাশ থেকে চিন্তিত কণ্ঠ। জান, কই আছো? এতক্ষণ কল দিচ্ছি, ধরছো না কেন? কাজে ছিলাম নীরব, বলো কি হয়েছে? মিথ্যা বলো না, তোমার গলা শুনেই বুঝছি কিছু হয়েছে। জান বলো। আবার হুমকি এসেছে নীরব, বলছে কেস থেকে সরে যেতে, না হলে আমার কাছের মানুষের ক্ষতি করবে। কি বলছো? কারা এসব করছে জানো? এখনো পুরোপুরি না, কিন্তু এবার ভয়টা একটু বেশিই লাগছে, কারণ ওরা আমার পরিবারটাকে টার্গেট করছে। শোনো অনন্যা, তুমি একা না, তোমার আগে স্বামী আছে। কেউ তোমার দিকে চোখ তুলে তাকালে আগে আমাকে পার হতে হবে। তুমি এমন বলো না নীরব, আমি চাই না তোমার কোনো বিপদ হোক। বিপদ তো তখনই হবে যদি তুমি আমাকে ছাড়া কিছু করো। জান, ভয় পেও না, তুমি কাজ করো, আমি পাশে আছি ছায়ার মতো। কথা দিলাম, কিছু লুকাবো না। গুড গার্ল। এখন বলো পরের প্ল্যান কি? কাল আবার 3 জন আসামির জবানবন্দি নিব, আর রায়হান শিমুলকে নিয়ে নতুন প্রমাণ তুলব। এবার ওদের শিকড় পর্যন্ত টানবো। এই তো আমার পুলিশ বউ, ভয় পেলেও হার মানে না। আর আমার দুষ্টু স্বামী আমাকে শক্ত করে। রাতে বাসায় ফিরলে কিন্তু আমাকে সময় দিতে হবে। কাজের মাঝেও স্বামী ভুলে গেলে চলবে না। আচ্ছা বাবা, আগে আসামি ধরি, তারপর তোমাকে ধরবো। সাবধানে থেকো জান, ফোন অন রাখবে। কল কেটে গেলে অনন্যা ফোন নামালো, কিন্তু এবার তার চোখে আর শুধু ভয় নেই, আছে প্রতিজ্ঞা। সে নিজেকে বলল, হুমকি দিয়ে আমাকে থামানো যাবে না, আমি পুলিশ, আমি অনন্যা। ধীরে ধীরে থানার ভেতরে ফিরে গেল সে। নতুন করে ফাইল খুলল, ছবি সাজালো, নাম্বার মেলালো। হুমকি তাকে দুর্বল করেনি, বরং আরো ভয়ঙ্কর করে তুলেছে। রাতের অন্ধকারে একদিকে ষড়যন্ত্র বাড়ছে, অন্যদিকে অনন্যার সাহস আরো ধারালো হচ্ছে। আর নীরব ছায়ার মতো তার পাশে দাঁড়িয়ে আছে। রাতের নীরবতা ধীরে ধীরে ঘরে নেমেছে। কাচের জানালার আড়ালে চাঁদের আলো সোনা মিশ্রিত হালকা রোদে ঘরকে নরম করে রেখেছে। পুরো বাড়িতে নিস্তব্ধতা। এমন সময় নীরব হঠাৎ পানি খেতে উঠল। ঘুমের মাঝখানে শ্বাস ধরে ধীরে ধীরে কিচেনের দিকে হেঁটে যাচ্ছে। পানির গ্লাস হাতে নিয়ে এসে হঠাৎ শুনতে পেল দূরের একটি রুমের দরজা অল্প খোলা।
সেখানে থেকে আসছে শট। কেউ ধীরে ধীরে বলছে, হ্যাঁ সব ঠিক হয়েছে, কোনো সমস্যা হলে তো তখনই জানাবে। নীরব হঠাৎ থেমে গেল, চোখ বড় করে তাকালো। কাকার কণ্ঠ, তার গলায় কিছুটা ধোঁয়া, কিছুটা ধূসর রহস্য, যা শুনে হৃদয় দ্রুত ধক করে উঠল। নীরব মনে মনে বলল, কাকা তুমি কি বলছো? কার সঙ্গে কথা বলছো? নীরব কৌশলে রুমের দরজার পাশে গিয়ে দাঁড়ালো, কিন্তু কোনো সাহস করে ভেতরে ঢুকলো না। তার মনের মধ্যে একটা অদ্ভুত চাপ, হালকা সন্দেহ আর ধৈর্য, সব মিলেমিশে অদ্ভুত উত্তেজনা তৈরি করলো। এখন ঢুকলে ঠিক হবে না, আগে বুঝতে হবে বিষয়টা কি। দরজার ফাঁক দিয়ে নীরব চেষ্টা করছে শব্দটা আরো পরিষ্কারভাবে ধরতে। কাকার কণ্ঠে ধীরে ধীরে গোপন কিছু বলার আভাস, তবে নাম বা সম্পূর্ণ তথ্য শুনতে পারছে না। হ্যাঁ সব ঠিক আছে, খুব সাবধানে, তোর জন্য ঝুঁকি নিতে চাই না, কোনো ভুল করলে পরিণতি ভালো হবে না। নীরবের চোখে সন্দেহ আরো গভীর হয়ে গেল। সে ধীরে ধীরে পিছিয়ে গেল, রুমে ঢুকলো না, মনে মনে বলল, কাকার সত্যি কেউ এখানে আছে নাকি আমি ভুল শুনছি? এত রাতেও এমন কথা? নীরব পানি খেয়ে আসার কথা বলি, কিন্তু এখন সে একেবারেই সতর্ক। ঘরে ফিরতে গিয়ে ধীরে ধীরে চুপচাপ পদক্ষেপ করছে, যেন কেউ তাকে লক্ষ্য না করে। রুমের মধ্যে আলো কম, কাকা আবার একাই, কিন্তু কথার স্বর থেকে মনে হচ্ছে কিছু লুকানো গোপন আছে। নীরব তা ঠিক বুঝতে পারছে না। হৃদয়ে হালকা অনিশ্চয়তা, মাথায় ধূসর প্রশ্ন। আজ রাতটা জানার চেষ্টা নয়, সকালে অনন্যার সঙ্গে আলোচনা করে ঠিক করতে হবে। কেন? কোনো কদাচিৎ ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পানি খেয়ে নীরব ধীরে ধীরে নিজের রুমের দিকে ফিরে গেল, কিন্তু মনে এক ধরনের উত্তেজনা, চোখে সন্দেহের ছাপ। কাকার রহস্যময় আচরণ রাতে নীরবতাকে আরো কঠিন এবং অজানা করে তুলেছে। ঘরের কোণে বসে নীরব চুপচাপ জানলার দিকে তাকালো, মনে মনে ভাবলো, আগামীকাল অনন্যার সঙ্গে এই বিষয়টা আলোচনা করতে হবে। আজ রাতটা শুধু রহস্য আর সন্দেহের, কিন্তু একদিন সব সত্য বেরিয়ে আসবেই। রাতে নীরবতা আবার শান্ত, কিন্তু নীরবের মন এখন অস্থির। কাকার রহস্যময় কথার আভাস, ধোঁয়ার মতো কিছু তথ্য, সব মিলে মিশে নতুন ধাঁধার সৃষ্টি করেছে। সকালে সূর্যের হালকা আলো ঘরে ঢুকেছে। থানার সমস্ত কাজ শেষ করে অনন্যা ক্লান্ত শরীর নিয়ে বাড়ির দিকে ফিরছে। চোখে হালকা বেজায় ক্লান্তি, কিন্তু মনের ভেতর কেসের উত্তেজনা এখনো টিকে আছে। ঘরের দরজা খুলতেই নীরব দাঁড়িয়ে আছে, চোখে জ্বালাময়ী, মুখে হালকা দুষ্টু হাসি। সে ধীরে ধীরে অনন্যার দিকে এগোচ্ছে। জান, সারা রাত তোমাকে ছাড়া ঘুমাতে পারি নাই। তাহলে এখন আমার সঙ্গে ঘুমাও। ঘুম তো আসবে আগে, একটু আদর করে নেই। তারপর হঠাৎ নীরব অনন্যাকে কোলে তুলে বিছানার দিকে নিয়ে গেল। চোখে এক দুষ্টু দৃষ্টি, কণ্ঠে কোমলতা। ধীরে ধীরে তার ঠোঁট অনন্যার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অভদ্র, আমি ব্রাশ করি নাই। লাগবে না জান, তোমার ঠোঁট এমনি মিষ্টি। অনন্যার মুখ লাল হয়ে গেল, চোখে লাজ, ঠোঁটে হালকা হাসি। তবে তার আগের ভঙ্গি কেবল নীরবকে আরো বেশি উত্তেজনা দিচ্ছে। তুমি একদম বেয়াদব। জান, আজকের ক্লান্তি সব ভুলে যাও, শুধু আমার সঙ্গে থাকো। অনন্যা ধীরে ধীরে নীরবের বুকে মাথা ঠেকালো। হালকা স্বস্তি, শরীরে ক্লান্তি কমতে শুরু করলো। নীরবও ধীরে ধীরে হাত বুলিয়ে তার চুলে স্পর্শ করছে, চোখে এক আলোর উষ্ণতা। জান, কালকের দিনটা কেমন গেল? ভালো, তবে সারাদিন তোমার কথা ভেবে মন ঠিক থাকে না। এবার সব ভুলে ঘুমাতে হবে, আর ঘুমানোর আগে জানকে আদর করতে হবে। সকালের আলো, ঘরে নরম, বাতাসে হালকা ঠান্ডা। অনন্যা আর নীরব একে অপরের কাছাকাছি। ধীরে ধীরে তারা এক রুমে একসাথে বসে থাকা, হাতে ছোঁয়া, ঠোঁটের হালকা মিষ্টি স্পর্শ, সব মিলিয়ে সকালটা যেন আরো কোমল, আরো উষ্ণ হয়ে উঠল। দুপুরে রোদ জানালার কাজ ভেদ করে ধীরে ধীরে ঘরে ঢুকে পড়েছে। পর্দার ফাঁক দিয়ে আলো এসে বিছানার উপর সোনালি রেখা এঁকে দিয়েছে। রাতের ক্লান্তি আর সকালের আদরের পর অনন্যা আর নীরব গভীর ঘুমেছিল। হঠাৎ অনন্যার চোখ খুলে গেল, ঘড়ির দিকে তাকিয়ে দেখে দুপুর গড়িয়ে গেছে। পাশে তাকিয়ে দেখে নীরব এখনো ঘুমে, মুখে শিশু সুলভ শান্ত একটা ভাব। অনন্যা হালকা করে নীরবকে নড়াচড়া করালো। এই ওঠো নীরব, দুপুর হয়ে গেছে। জান, আর 5 মিনিট। বউয়ের পাশে থাকলে ঘুমটা মিষ্টি লাগে। বেশি মিষ্টি লাগলে ডিউটিতে দেরি হয়ে যাবে, ওঠো। নীরব হেসে উঠে বসলো। দুজনেই বিছানা ছাড়লো।
জানালার পাশে দাঁড়িয়ে বাতাস নিল অনন্যা। বাইরে আকাশ পরিষ্কার, কিন্তু তার মনের ভেতরে আজ অদ্ভুত ভারী ভাব। কিছুক্ষণ পর দুজনেই ফ্রেশ হতে গেল। বাথরুম থেকে বেরিয়ে অনন্যা ইউনিফর্মের বদলে হালকা ঘরের পোশাক পরল। নীরব আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছিল। হঠাৎ নীরব আয়নার সামনে থেকেই গম্ভীর স্বরে বলল, জান, তোমাকে একটা কথা বলার ছিল। অনন্যা তাকালো। নীরবের চোখে আজ দুষ্টুমি নেই, আছে একটু চিন্তা। অনন্যা তাকে জিজ্ঞেস করলো, কি কথা? এমন সিরিয়াস কেন? নীরব ধীরে এসে সোফায় বসলো। অনন্যাকেও পাশে বসতে ইশারা করলো। কাল রাতে পানি খেতে উঠেছিলাম, তখন কাকার রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। শুনলাম উনি কারোর সাথে খুব গোপনে কথা বলছিলেন। গলার টোনটা অদ্ভুত ছিল, যেন কিছু লুকাচ্ছে। অনন্যার বুকের ভেতর হালকা কেঁপে উঠল। মুখে কিছু প্রকাশ করলো না, কিন্তু চোখের ভেতর গভীর মনোযোগ। কি বলছিলেন? পুরোটা শুনতে পারিনি, শুধু শুনলাম সাবধানে কাজ করতে হবে, ভুল করলে পরিণতি ভালো হবে না, এসব টাইপ কথা। তখন ঢুকিনি, কিন্তু কেমন যেন লাগলো জান। অনন্যা চুপ করে রইল। বাইরে থেকে শান্ত, ভেতরে ভেতরে হাজারটা হিসাব। অনন্যার মনে মনে বলে, আমি তো আগেই সন্দেহ করেছি তাকে। চেহারার ভেতরেই অদ্ভুত কঠিন ছায়া। আমাকে এই বাড়িতে বিয়ে করাও তো এক কারণে, যেন আমি ভেতর থেকে সব খবর নিতে পারি। কেসের সঙ্গে যদি সত্যিই কোনো যোগ থাকে, তাহলে সময় আসলেই মুখ খুলতে হবে। কিন্তু অনন্যা নিজের অনুভূতি প্রকাশ করলো না, মুখে শুধু হালকা স্বাভাবিক ভঙ্গি রাখলো। তুমি হয়তো ভুল বুঝছো। বড়রা অনেক সময় অফিসের কাজ বা বিদেশের ব্যাপারে কথা বলে, তাড়াহুড়ো করে কিছু ভেবো না। তবুও জান, তোমাকে বললাম কারণ তুমি পুলিশ, তোমার চোখ আলাদা। ঠিক আছে, নজরে রাখবো। এখন চিন্তা না করে আগে খেতে চলো। মাথা ঠান্ডা থাকলে সব পরিষ্কার বোঝা যায়। আছে ম্যাডাম, তবে কিছু হলে কিন্তু তোমাকে আগে জানাবো। অনন্যা উঠে দাঁড়ালো। জানালার দিকে তাকিয়ে এক মুহূর্ত থামলো, চোখে গভীর দৃঢ়তা। অনন্যা মনে মনে বলল, রহস্য ধীরে ধীরে সামনে আসছে। এখন শুধু সময়ের অপেক্ষা। নীরবকে ঝুঁকিতে ফেলবো না, কিন্তু সত্য লুকিয়ে রাখা যাবে না। তারপর দুজনেই ধীরে ধীরে রুম থেকে বেরিয়ে গেল। বাইরে আলো ঝলমল, কিন্তু অনন্যার ভেতরে কেসের ছায়া আরো গাঢ় হয়ে উঠেছে। দুপুরের সূর্য একটু গরম হয়ে এসেছে। ঘরের মধ্যে আলো ঠিক মতো ঢুকছে, আর টেবিলে দুপুরের খাবারের আয়োজন। নীরব, অনন্যা এবং কাকা বসে আছে। অনন্যা প্রথমে খাওয়া শুরু করলো, তারপর নীরবের দিকে চোখ পড়ে। নীরব হালকা হাসছে, চোখে দুষ্টুমির ছাপ। কিন্তু অনন্যার মন আজ অন্যদিকে। তার নজর কাকার চোখে আজ কেমন যেন অদ্ভুত ভাব। কখনো ভাবলে গড়ে ভরা, কখনো হালকা বিচলিত। হাত কাঁপছে না, কিন্তু স্পর্শে অদ্ভুত একটা শক্ত ভাব। কাকাকে আজ কেমন অদ্ভুত লাগছে, আগে কখনো এমন হাবভাব দেখিনি। খাওয়ার সময় অনন্যা টুকটাক কাকার কাজের কথা নিয়ে কথা বলল। কাকা, গতকাল অফিসের নতুন সেই ফাইলটা যাচাই করতে পারলেন? কি হলো? হ্যাঁ, কাজ হয়েছে, তেমন কোনো সমস্যা হয়নি। অনন্যা লক্ষ্য করলো কাকার উত্তর আসলেই হিমশিম খাচ্ছে। চোখে স্পষ্ট অস্বস্তি, কিছু লুকানোর চেষ্টার ছাপ। ঠিক আছে, তবে কোনো জটিলতা থাকলে আমাকে জানাবেন। আমি চাই সব ঠিকঠাক হোক। ও নিশ্চয়ই। অনন্যার মনে একটা অদ্ভুত ঝিনুকের মতো অনুভূতি। কাকা কিছু লুকাচ্ছে, ঠিক কি সেটা এখনো বুঝতে পারছে না। তবে চোখে চোখ রেখে তাকালে সবকিছু আরো স্পষ্ট হবে বলে মনে হচ্ছে। আমি তো আগেই একটু সন্দেহ করেছি কাকা কিছু লুকাচ্ছে, এই হাবভাব দেখে বোঝা যাচ্ছে। খাওয়া শেষে অনন্যা ধীরে ধীরে টেবিলের দিকে তাকিয়ে কাকা ও নীরবকে পর্যবেক্ষণ করলো। নীরব মজার ছলে খাবার খাচ্ছে, কিন্তু কাকার চোখে আজ অদ্ভুত গাঢ় ভাব। অনন্যা ভাবলো কেস, কাকার আচরণ আর নীরব সবকিছু একসাথে যুক্ত হচ্ছে। কিছু লুকানো সত্য ধীরে ধীরে সামনে আসবে, তবে এখন সময় না। এখন শুধু চোখ খোলা রাখার পালা। সবই ধাপে ধাপে বের হবে, এখন শুধুই সাবধানতা বজায় রাখতে হবে। দুপুরের আলো ঝলমল করছে, কিন্তু অনন্যার মন অন্ধকারে ঢোকার আগে সতর্ক। পরদিন সকাল, সূর্যের হালকা আলো জানলার কাজ ভেদ করে ঘরে ঢুকছে। থকথকে ঘুমের পর অনন্যার চোখ খোলা, শরীর ক্লান্ত, কিন্তু মন আগের চেয়ে আরো সচেতন। বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা, কেসের নতুন তথ্য মিলবে বলে আশা।
নীরব চলে গেছে অফিসের কাজে। অনন্যা দ্রুত ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে, চুল ঠিক করে হালকা ব্রাশ, সব প্রস্তুত। চোখে এক দমদমে মনোযোগ। আজকের দিনটা, আজ ব্ল্যাক কিং এর নতুন ছাপ খুঁজে বের করতে হবে। থানায় পৌঁছে অনন্যা ডেস্কে দাঁড়ালো। এসআই এরও নজর তার দিকে, কাগজপত্র সাজানো, ফোনের লাইন খোলা। অনন্যা, গতকাল যে কেসটা শুরু করেছো, আজ কি নতুন কিছু পেলে? হ্যাঁ স্যার, 2-1 দিনের মধ্যে শেষ হবে আশা করি। অনন্যা অফিসের চারপাশে মনোযোগ বাড়িয়ে রাখলো, ফাইলগুলো খুললো, গতকের নোটগুলো একত্র করলো। হঠাৎ চোখ পড়লো ব্ল্যাক কিং এর নামের একটি নতুন ফাইলের উপর। লক্ষণীয় সাদা কাগজে কালো সিল, অদ্ভুত রহস্যের ইঙ্গিত। ব্ল্যাক কিং, নতুন কোনো চিহ্ন আছে? ফাইল খুললেই চোখে পড়লো একাধিক অজানা তথ্য, লুকানো লোকেশন, কোড নাম এবং কিছু অশরীরী নির্দেশ। অনন্যার মনের ভেতরে এক ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ল। এই তথ্যগুলো আগে কোথাও ছিল না। সে ধীরে ধীরে সব তথ্য নোট করেছে। রায়হান ও শিমুল পাশে দাঁড়িয়ে সাহায্য করছে। প্রতিটি নাম্বার, প্রতিটি লোকেশন, প্রতিটি ইঙ্গিত সব মনোযোগের সঙ্গে চিহ্নিত হচ্ছে। এই ব্ল্যাক কিং এবার আরো কঠিন খেলায় নেমেছে, তবে এবার আমি পিছপা হব না। চারপাশে অফিসের কোলাহল, টেলিফোন বেজে উঠছে, পুলিশরা ব্যস্ত, কিন্তু অনন্যার চোখে এক ধরনের স্থিরতা, মনোযোগে গাঢ় রহস্যের ছায়া। প্রতিটা স্টেপ সাবধান, কোনো ভুল হলে নীরব বিপদে পড়তে পারে। এরপর সে ফাইল থেকে একটি নতুন লোকেশন বের করলো, সেই লুকানো জায়গা যেখানে ব্ল্যাক কিং এর নতুন খেলা শুরু হবে। এই তথ্য একদম সরাসরি না দেখলেও রহস্যের ছায়া মনে পড়ে যাচ্ছে। এখন এই লোকেশন অনুসন্ধান করব। অনন্যার মনে আবার নীরবের কথা এলো। পাশে না থাকলেও তার সাহচর্য ভেতরে শক্তি যোগাচ্ছে। থানার ভিতর দুপুরের ব্যস্ততা চলছিল। কাগজের শব্দ, ফোনের রিং, পুলিশের হাঁটার আওয়াজ, সব মিলিয়ে পরিবেশ ছিল টান টান। এমন সময় হঠাৎ অনন্যার ডেস্কে একটি গোপন কল ঢুকলো। অনন্যা ফোনটা কানে তুলতেই অপর পাশ থেকে ফিসফিসে কণ্ঠ। ম্যাডাম, ব্ল্যাকিং এর লোকেশন পাওয়া গেছে। পুরনো নদীর পাড়ের পরিত্যক্ত গোডাউনে এখন আছে ওখানে। অনন্যার চোখ মুহূর্তেই জ্বলে উঠল, বুকের ভেতর ধক করে উঠল উত্তেজনা। তুমি নিশ্চিত? 100% দেরি করলে পালাবে। কল কেটে গেল। অনন্যা 1 সেকেন্ডও দেরি করলো না, সঙ্গে সঙ্গে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। রায়হান, শিমুল, রেডি হও। ব্ল্যাক কিং এর লোকেশন পাওয়া গেছে, এখনই বের হব। ইয়েস ম্যাডাম। আজ ওকে হাত ছাড়া করব না। দ্রুত গাড়িতে উঠল তারা, সাইরেন ছাড়াই কিন্তু গতিতে। রাস্তার বাতাস গায়ে এসে লাগছে। অনন্যার চোখ সামনে স্থির। গাড়ির ভিতরে অনন্যা গম্ভীর কণ্ঠে বলল, সাবধানে যাবে। ব্ল্যাক কিং সাধারণ কেউ না, পালানোর রাস্তা আগেই তৈরি রাখে। বুঝেছি ম্যাডাম, চারদিক ঘিরব। কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছে গেল পুরনো নদীর পাড়ে সেই পরিত্যক্ত গোডাউনে। জায়গাটা নীরব, চারদিকে ভাঙা দেয়াল, মরচে ধরা দরজা, বাতাসে স্যাঁতস্যাঁতে গন্ধ। অনন্যা হাত তুলে ইশারা করলো থামতে। সবাই নীরবে থামলো, পিস্তল হাতে, চোখে সতর্কতা। 2 দিক থেকে ঢুকবো, কেউ শব্দ করবে না। অনন্যা ধীরে ধীরে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ভেতরে আধো অন্ধকার। হঠাৎ একটা ছায়া নড়ল। হাত তুলো। কিন্তু তার আগেই বিকট শব্দ, ছন ছন। জানালা ভেঙে কেউ লাফ দিল। ওরা সবাই আতঙ্কিত। ম্যাডাম, ও পালাচ্ছে। অনন্যা দৌড় দিল, কিন্তু ব্ল্যাক কিং খুব চালাক। ধোঁয়ার মতো মিলিয়ে গেল নদীর পাড়ের ছোপে। থামো। কয়েক সেকেন্ডের ধাওয়া, তারপর নীরবতা, শুধু বাতাস আর নদীর শব্দ। শিমুল হাঁপাতে হাঁপাতে বলল, ম্যাডাম পালিয়ে গেছে। অনন্যা দাঁড়িয়ে রইল। রাগ নয়, বরং চোখে ঠান্ডা আগুন। চারদিকে তাকালো। হঠাৎ তার চোখ পড়ল ভাঙা টেবিলের উপর। সেখানে কালো রঙের একটা স্পষ্ট হাতের ছাপ, তাজা, যেন ইচ্ছে করেই রেখে গেছে। অনন্যা ধীরে কাছে গেল, গ্লাভস পরল। ও পালিয়েছে ঠিকই, কিন্তু প্রমাণ রেখে গেছে। এটা দিয়ে কি কিছু হবে ম্যাডাম? অবশ্যই হবে। এই হাতের ছাপ আমাদের ওর কাছে নিয়ে যাবে। অনন্যা আলতো করে ছবি তুলল, স্যাম্পল সংগ্রহ করল। চোখে দৃঢ়তা, ঠোঁটে হালকা প্রতিজ্ঞা। ব্ল্যাক কিং মনে করছে খেলাটা ওর হাতে, কিন্তু আজ থেকে খেলাটা আমার। নদীর বাতাস বয়ে গেল, সূর্য একটু ঢলে পড়েছে। গোডাউনের ভেতরে রহস্য আরো গাঢ় হয়ে উঠল। অনন্যা শেষবারের মতো চারিদিকে তাকালো। পালাতে পারো,
কিন্তু বেশি দিন না। তোমার ছাপ তুমি নিজেই রেখে গেলে। তারপর তারা ধীরে ধীরে ফিরে চলল থানার দিকে, হাতের মুঠোয় ব্ল্যাক কিং এর প্রথম বড় প্রমাণ। বিকেলের আকাশটা একটু গাঢ় হয়ে এসেছে। নদীর পাড়ের গোডাউন থেকে ফিরে থানার গাড়িতে বসে আছে অনন্যা, হাতে গ্লাভস, চোখে এখনো টান টান উত্তেজনা। ব্ল্যাক কিং পাল্টিয়েছে ঠিকই, কিন্তু রেখে গেছে তার সবচেয়ে বড় ভুল, হাতের ছাপ। অনন্যা ধীরে ফোন বের করলো। স্ক্রিনে নীরবের নাম ভেসে উঠতেই ঠোঁটের কোণে হালকা হাসি ফুটে উঠল, তবে চোখে এখনো দায়িত্বের কঠিন রেখা। কল দিল নীরবকে। হ্যালো জান, কই ছিলে? নীরব, ব্ল্যাকিং এর হাতের ছাপ পেয়েছি। সত্যি নাকি? এটা তো খুব ভালো খবর জান। হ্যাঁ, ও পালিয়েছে ঠিকই, কিন্তু প্রমাণ রেখে গেছে। এবার ওর কাছাকাছি পৌঁছে গেছি। ম্যাডাম তো দেখছি পুরো ফর্মে। এরপর কি প্ল্যান? তুমি শুধু একটা কাজ করবে, কাকার হাতের ছাপ এনে দিবে, খুব স্বাভাবিকভাবে, যেন সন্দেহ না হয়। এইটা কোনো ব্যাপার না জান, টেকটিক খাটিয়ে ছাপ নিব, নো চিন্তা ম্যাডাম। বেশি হিরো হতে যেও না, সাবধানে করবে। আরে বউয়ের কাজে ঝুঁকি নিতে পারি না, তবে ভয় নেই, কাকাকে বুঝতেও দিব না। আজকে দুষ্টুমি কম, কাজ বেশি। কাজের ফাঁকে দুষ্টুমি, নইলে ম্যাডাম রাগ করবে। অনন্যা হালকা নিঃশ্বাস ফেলল। কেসের টেনশন একটু কম লাগলো নীরবের কণ্ঠ শুনে। মনে রেখো নীরব, এটা খুব গুরুত্বপূর্ণ। ছাপটা পেলেই অনেক কিছু পরিষ্কার হবে। নিশ্চিন্ত থাকো জান, আজ রাতেই ব্যবস্থা করব। ফোন কেটে গেল। অনন্যা কিছুক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর চোখে দৃঢ়তা ফিরে এলো। গাড়ির জানালার বাইরের শহর ছুটে যাচ্ছে, আর অনন্যার মনে একটাই কথা ঘুরছে, ব্ল্যাক কিং এবার ধরা পড়বেই, ছাপি হবে ওর সবচেয়ে বড় শত্রু। থানার সামনে গাড়ি থামলো। অনন্যা নামলো নতুন সাহস আর নতুন রহস্য নিয়ে। খেলাটা এবার আরো গভীর। সন্ধ্যার আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। বাড়ির ভেতরে সবাই যার যার কাজে ব্যস্ত। কাকা বসে ড্রয়িং রুমে পত্রিকা পড়ছে, মুখে স্বাভাবিক ভাব, কিন্তু চোখে চাপা গম্ভীরতা। নীরব দূর থেকে কাকার দিকে তাকিয়ে পরিকল্পনা করছে, মনে মনে হাসল। সরাসরি চাইলে সন্দেহ হবে, বুদ্ধি খাটাতে হবে। নীরব কিচেনে ঢুকে একটা গ্লাস আর জুস নিল, তারপর স্বাভাবিক ভঙ্গিতে কাকার পাশে গিয়ে বসলো। কাকা বাইরে গরম খুব, জুসটা খান। কাকা একটু অবাক হলেও নিল। গ্লাস ধরার সময় তার আঙ্গুল পরিষ্কারভাবে গ্লাসে বসলো। আরে কাকা গ্লাসটা দিন, আমি ধুয়ে দিচ্ছি। কাকা গ্লাস দিল। নীরব খুব স্বাভাবিকভাবে ভেতরে চলে গেল। দরজা বন্ধ করেই তার চোখ চকচক হয়ে উঠল। কাজ শেষ। সে সাবধানে গ্লাভস পরে গ্লাসের গায়ে থাকা আঙ্গুলের ছাপ টেপ দিয়ে তুলল, খুব নিখুঁত ভাবে। তারপর ছোট ব্যাগে ঢুকিয়ে রাখলো। রাত হতেই নীরব অনন্যার কাছে গেল। অনন্যা তখন থানার ল্যাবে, সাদা আলো, টেবিলে ফাইল আর স্ক্যানার। নীরব ঢুকতেই অনন্যা তাকালো। এনেছো? ম্যাডাম একদম ফ্রেশ ছাপ, টেকনিক ফুল ইউজ করেছি। অনন্যা গ্লাভস পরে স্যাম্পল নিল। কম্পিউটারে ব্ল্যাক কিং এর ছাপের সঙ্গে মেলাতে শুরু করলো। স্ক্রিনে লাইন, কোড, ডিজিটাল ম্যাপ। কয়েক সেকেন্ড, তারপর আরো কয়েক সেকেন্ড। হঠাৎ স্ক্রিনে ভেসে উঠল নো ম্যাচ ফাউন্ড। অনন্যার চোখ বড় হয়ে গেল। নীরব অবাক। মানে কি? ম্যাচ হয়নি, একটাও পয়েন্ট মিলছে না। তাহলে কাকা না? অনন্যা কিছুক্ষণ চুপ করে রইল, চোখে আরো গভীর হিসাব। সে তো কাকাকেই ব্ল্যাক কিং ভেবে রেখেছিল। হয়তো আমরা যাকে সন্দেহ করছি সে নয়, অথবা কি? অথবা ব্ল্যাকিং আরো বড় খেলোয়াড়। আমাদের সামনে যেটা দেখা যাচ্ছে আসলটা সেটা না। তাহলে কাকা শুধু ছায়া? হতে পারে, কিন্তু আমি এখনো নজর ছাড়ছি না। ভুল মানুষ ধরা পড়লে আসল অপরাধী আরো দূরে সরে যাবে। যাই হোক জান, আমি তোমার সঙ্গে আছি, যত গভীরই হোক। জানি, আর এই কারণেই আমি ভয় পাই না। ল্যাবের আলো অনন্যার চোখে পড়ে আরো ধারালো করে দিল। নীরব গভীর শ্বাস নিল। ল্যাবের ঘরে নীরবতা, কিন্তু সেই নীরবতার ভিতর জন্ম নিচ্ছে নতুন প্রশ্ন। ব্ল্যাক কিং তাহলে কে? ল্যাবের সাদা আলো ধীরে ধীরে নিস্তেজ হয়ে আসছে। বাইরে রাত নেমেছে, ভেতরে শুধু কম্পিউটারের নীল আলো আর অনন্যার চোখের গভীর চিন্তা। ব্ল্যাক কিং এর ছাপ আর কাকার ছাপ মিলেনি, এই সত্যটা তার মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে। অনন্যা চেয়ার থেকে ধীরে উঠে নীরবের দিকে তাকালো। কণ্ঠ নরম, কিন্তু চোখে পেশাদার কাঠিন্যতা। নীরব, তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো? বলো জান, এমন করে সিরিয়াস কেন? তোমার বাবা মানে খালুর হাতের ছাপটা এনে দিতে পারবে?
কথাটা শুনে নীরব এক মুহূর্ত চুপ করে গেল, চোখে অবাক ভাব, যেন সেটা ভাবতেই পারছে না। কি বলছো জান? বাবাকে তো তুমি চিনো, উনি একদম আলাদা মানুষ। জানো তো আমি পুলিশ, আমার কাছে সবাই সন্দেহের ভেতরে পড়ে, এমনকি তুমিও। কথাটা হালকা হলেও তার ভেতরে দায়িত্বের ভার। নীরব হালকা হাসল, কিন্তু চোখে বোঝা গেল সে বুঝেছে। বুঝতে পেরেছি, তুমি চিন্তা করো না জান, এটাও আমি ম্যানেজ করে দিব। রাগ করলে না? রাগ কেন করব? তুমি তোমার কাজ করছো আর আমি তোমার পাশে আছি। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর নীরব দুষ্টু চোখে তাকালো, যেন এবার তার দুষ্টুমির পালা। তবে এত কিছু করে আমি কি পাবো জান? কি চাও? কিস জান। অনন্যা কিছু বলার আগেই নীরব আলতো করে তার গালে হাত রাখলো, চোখে মায়া, ঠোঁটে দুষ্টু হাসি। নীরব ধীরে অনন্যার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। কোনো তাড়াহুড়া নেই, শুধু ভালোবাসার নরম স্পর্শ। এই নীরব, অফিসে আছি। জান তুমি পুলিশ হলেও বউ তো আমারই। অনন্যার মুখে লাজের ছাপ পড়ল, কিন্তু চোখে অনিচ্ছাকৃত প্রশান্তি। কয়েক মুহূর্তের জন্য ল্যাবের সব রহস্য, সব ভয়, সব কেস যেন থেমে গেল। শুধু নীরব আর অনন্যা দুজনের মাঝখানে নরম এক অনুভূতি। তারপর অনন্যা ধীরে নীরবের বুকে হাত রেখে বলল, এখন যাও, কাজটা সাবধানে করবে। ইয়েস ম্যাডাম, বউয়ের মিশন মানেই সিরিয়াস মিশন। দুজনেই হালকা হেসে উঠল, কিন্তু সে হাসির আড়ালে লুকিয়ে আছে আরো বড় রহস্য, আরো গভীর খেলায় নামার প্রস্তুতি। রাত নেমে এসেছে বাড়ির চারপাশে, বাতাসে নীরবতা, আলো ছায়ার খেলায় ঘরটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে। ড্রয়িং রুমে নীরবের বাবা সোফায় বসে ফাইল দেখছেন, মুখে স্বাভাবিক ভাব, কিন্তু চোখে গম্ভীরতা। দূর থেকে নীরব তাকিয়ে রইল, বুকের ভেতর অজানা চাপ। বাবার ব্যাপারে এমন কিছু করতে হবে কখনো ভাবিনি, কিন্তু জানের জন্য, সত্যের জন্য করতে হবে। নীরব ধীরে কিচেনে গেল, একটা কাপে চা বানালো, তারপর স্বাভাবিক ভঙ্গিতে বাবার সামনে গিয়ে দাঁড়ালো। বাবা, চা খাবে? বাবা কাপটা নিল, আঙ্গুলগুলো কাপের গায়ে স্পষ্টভাবে বসে গেল। নীরব খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করল। কয়েক মিনিট পর নীরব আবার বলল, দাও বাবা, আমি রেখে দিচ্ছি। বাবা কাপটা নিল। নীরব স্বাভাবিক ভঙ্গিতে কিচেনে ঢুকে দরজা লাগালো। তক্ষুনি তার মুখের ভাব বদলে গেল। এখন কাজ? সে গ্লাভস পরল, কাপের গায়ে থাকা আঙ্গুলের ছাপ সাবধানে টেপে তুলল, খুব নিখুঁতভাবে। তারপর ছোট প্যাকেটে ভরে রাখলো। সেদিন রাতেই নীরব থানার ল্যাবে গেল। অনন্যা সেখানে অপেক্ষা করছিল। সাদা আলো, চারপাশে যন্ত্রপাতি, ফাইলের স্তূপ। নীরব ঢুকতেই অনন্যা তাকালো, চোখে প্রশ্ন, এনেছো? এইবার বাবারটা সাবধানে নিয়েছি। অনন্যা গ্লাভস পরে স্যাম্পল নিল, কম্পিউটারের সামনে বসলো। ব্ল্যাকিং এর ছাপ স্ক্রিনে ভেসে উঠল। তারপর বাবার ছাপ স্ক্যান করলো। ঘরের ভেতর নিস্তব্ধতা, শুধু মেশিনের হালকা শব্দ। কয়েক সেকেন্ড, আরো কয়েক সেকেন্ড। হঠাৎ স্ক্রিনে লাল অক্ষরে ভেসে উঠল, ম্যাচ ফাউন্ড 98%। অনন্যার চোখ বড় হয়ে গেল, হাত থমকে গেল কিবোর্ডের উপর। নীরব স্ক্রিনের দিকে তাকালো, লেখা বুঝতেই তার শরীর শক্ত হয়ে গেল। এটা কি জান? ম্যাচ করেছে, ব্ল্যাকিং এর ছাপ আর তোমার বাবার ছাপ এক। কথাটা শোনা মাত্র নীরবের বুকের ভেতর যেন কিছু ভেঙে পড়ল, চোখ ছলছল করে উঠল। না, এটা হতে পারে না, আমার বাবা, অসম্ভব। সে চেয়ারে বসে পড়ল, দুই হাত দিয়ে মাথা চেপে ধরল। সে কিছুতেই ভাবতে পারছে না এসব। উনি এমন মানুষ না জান, আমাকে মানুষ করেছে, ভালো মন্দ শিখিয়েছে। উনি ব্ল্যাক কিং হতে পারেন না। অনন্যা ধীরে নীরবের কাছে এসে দাঁড়ালো, কণ্ঠ নরম কিন্তু সত্যের ভার নিয়ে। আমিও চাই না এটা সত্য হোক, কিন্তু প্রমাণ মিথ্যা বলে না নীরব। নীরবের চোখ পেয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে সত্যি আজ অনেক বেশি ভেঙে পড়েছে। নীরব ভাঙা গলায় বলল, তাহলে আমি অজান্তে একজন অপরাধীর ছেলে? না, তোমার বাবার কাজের দায় তোমার না। তুমি আমার পাশে থেকেছো, আমাকে সাহায্য করেছো। নীরব ধীরে মাথা তুলল, চোখে কষ্ট, ভয় আর প্রতিজ্ঞা একসাথে। জান, সত্য যত কঠিনই হোক, আমি তোমার সঙ্গে আছি। যদি বাবা দোষী হয়, আমি নিজেই সত্য বের করব। এটাই আমার নীরব, শক্ত সত্যের পাশে। ল্যাবের আলো আরো সাদা হয়ে উঠল। বাইরের রাত গভীর, ভেতরে জন্ম নিচ্ছে আরো বড় ঝড়। আজ থেকে ব্ল্যাক কিং কেবল অপরাধী নয়, নীরবের জীবনের সবচেয়ে কঠিন সত্য।
সকালটা অস্বাভাবিকভাবে ভারী, আকাশে রোদ আছে, কিন্তু অনন্যার বুকের ভেতর জমে আছে কালো মেঘ। থানার সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে বসে আছে অনন্যা, রাশেদ, শিমুল আর নীরব। চারজনের মুখে আলাদা আলাদা চাপা উত্তেজনা। গাড়ি স্টার্ট হতেই অনন্যা জানালার বাইরে তাকালো। তার চোখে কোনো কোমলতা নেই, আছে কেবল দায়িত্ব আর সত্যের কঠিন শপথ। ম্যাডাম, রেডি তো? আজ আবেগ না, আজ শুধু আইন। যেই হোক, ছাড় নেই। নীরব চুপ করে বসে আছে। তার হাত কাঁপছে, চোখে ঘুম নেই, যেন সে এখনো বিশ্বাস করতে পারছে না। নীরব ভাই, শক্ত থাকবেন। শক্ত না থাকলে আজ ভেঙে পড়ব শিমুল, কিন্তু সত্যের সামনে ভাঙলেও দাঁড়াতে হয়। কিছুক্ষণ পর গাড়ি থামলো নীরবদের বাড়ির সামনে। পরিচিত গেট, পরিচিত উঠান, আজ যেন অপরিচিত লাগছে। অনন্যা হাতে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে নামলো। তার পেছনে রাশেদ আর শিমুল। নীরব ধীরে ধীরে নামলো। বুকের ভেতর ধুকপুক শব্দ। দরজায় নক। কয়েক সেকেন্ড পর দরজা খুলল নীরবের মা। চোখে স্বাভাবিক হাসি। আরে অনন্যা মা, এত সকালে আজ ডিউটি শেষ? অনন্যা ভেতরে ঢুকলো। ড্রয়িং রুমে বসেছিলেন খালু রাশেদ, শিমুলদের ভাষায় যিনি আসলে রাশেদ শিমুল না, বরং নীরবের বাবা। ফাইলের চোখ, চশমা নাকে। অনন্যা এক মুহূর্ত তাকিয়ে রইল, তারপর গম্ভীর কণ্ঠে বলল, খালু, আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে। কি বলছো অন্যান্য? মজা করছো নাকি? বাবা, এটা মজা না। অ্যারেস্ট ওয়ারেন্ট? আমাদের ঘরে পুলিশ কেন? কি হয়েছে বলো? আপনার বিরুদ্ধে অভিযোগ আপনি ছদ্মবেশী ব্ল্যাক কিং, নারী পাচার, মানুষের কিডনি বিক্রি, বিদেশে চক্র চালানো, বহু মানুষ নিখোঁজের সঙ্গে জড়িত। এসব মিথ্যা। আমি এসবের কিছুই জানি না। আমি একজন সাধারণ মানুষ। কি বলছো অনন্যা মা? উনি এমন কাজ করতে পারেন না। উনি তো... বিশ্বাস দিয়ে আইন চলে না খালা, প্রমাণ দিয়ে চলে। এই দেখুন, ব্ল্যাক কিং এর লোকেশনে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট। স্ক্রিনে কালো রেখার মতো আঙ্গুলে ছাপ ভেসে উঠল। এরপর অনন্যা আরেকটা ফাইল ওপেন করলো। আর এটা আপনার ছাপ। কয়েক সেকেন্ড প্রসেসিং, তারপর বড় অক্ষরে লেখা উঠল, ম্যাচ ফাউন্ড 98%। মায়ের হাত থেকে পানির গ্লাস পড়ে ভেঙে গেল। ইয়াল্লা! এটা বানানো? তোমার আমাকে ফাঁসাচ্ছ? বাবা, আমি নিজেই তোমার ছাপ এনেছি। আমি নিজেই বিশ্বাস করতে চাইনি, কিন্তু সত্যটা আমার চোখের সামনে। নীরবের বাবা তাকালো ছেলের দিকে। চোখের গভীরে কিছু একটা ভেঙে গেল। নীরব, তুইও আমার বিরুদ্ধে? আমি তোমার ছেলে, তাই আগে সত্য জানতে চেয়েছি। আজ বুঝলাম, সবচেয়ে কঠিন শত্রু কখনো ঘরের ভেতরেই থাকে। তুমি আমাদের সঙ্গে কি করলে? এতদিন কিভাবে লুকিয়ে রাখলে? ঘরে নিস্তব্ধতা, বাতাস পর্যন্ত থমকে গেছে। অনন্যার সামনে এগিয়ে এলো, হাতে হ্যান্ডকাফ। খালু, আইন অনুযায়ী আপনাকে গ্রেফতার করা হচ্ছে, আপনি চুপচাপ সহযোগিতা করবেন। খালু চারদিকে তাকালো। স্ত্রী, ছেলে, পুলিশ সব একসাথে। মুখে ধীরে ধীরে অদ্ভুত হাসি ফুটে উঠল। এতদিন পরে মুখোশ খুললো, তাই তো? জানো অনন্যা, ব্ল্যাক কিং শুধু একজন মানুষ না, সে একজন ছায়া। আর ছায়া কখনো সহজে ধরা দেয় না। আইন ছায়া মানে না খালু। অনন্যা হ্যান্ডকাফ পরাতে এগিয়ে গেল। ঠিক তখনই ঘরের ভেতর বাতাস ভারী হয়ে উঠল, যেন সামনে আরো বড় ঝড় অপেক্ষা করছে। কারণ আজ কেবল গ্রেফতার নয়, আজ শুরু হলো ব্ল্যাক কিং এর আসল মুখোমুখি যুদ্ধ। হ্যান্ডকাফ পরানোর ঠিক আগ মুহূর্তে নীরবের বাবার চোখে হঠাৎ আগুন জ্বলে উঠল। ঘরের বাতাস যেন এক সেকেন্ডের জন্য থমকে গেল। আচমকাই তিনি অনন্যার হাত ঠেলে সরিয়ে দিয়ে দরজার দিকে দৌড় দিলেন। আরে ওগো, থামো! সবাই হতভম্ব। কেউ কিছু বোঝার আগেই তিনি উঠান পেরিয়ে গেটের দিকে ছুটলেন। ম্যাডাম পালাচ্ছে! ধরো ধরো। নীরব এক মুহূর্তেও দেরি করলো না। বুকের ভেতর সব কষ্ট চেপে দৌড়ে গেল বাবার পেছনে। গেটের সামনে বাবার হাত ধরে জোরে টান দিল নীরব। বাবা, আর না, পালিয়ে বাঁচা যায় না। আমাকে ছাড় নীরব, তোরা আমার কিছুই করতে পারবি না। পারবো না জানি, কিন্তু অন্যায় ঢাকবো না। তুমি শুধু আমার বাবা না, তুমি অনেক মানুষের অপরাধী। কথা শেষ হতেই নীরব বাবাকে মাটিতে বসিয়ে ধরেই রাখলো। ঠিক তখনই পুলিশ এসে চারদিক ঘিরে ফেলল। শেষ, আর পালানোর পথ নাই। খালু, নিজেকে সামলান, আইন আপনার জন্য অপেক্ষা করছে। হ্যান্ডকাফ পড়লো হাতে। মুহূর্তেই সব শেষ। মা কান্নায় ভেঙে পড়লেন। নীরব দাঁড়িয়ে রইল, চোখে নীরব আগুন আর গভীর যন্ত্রণা। পুলিশ গাড়িতে তুলে নিয়ে গেল নীরবের বাবাকে। সাইরেনের শব্দে আকাশ ভারী হয়ে উঠল।
অনন্যা নীরবের পাশে এসে দাঁড়ালো। কিছুক্ষণ কেউ কথা বলল না। শক্ত ছিলে আজ। শক্ত না হলে ভেতরে ভেতরে শেষ হয়ে যেতাম। রাত নেমেছে, বাড়িটা আজ অদ্ভুত নীরব। জানালার বাইরে চাঁদের আলো, ঘরের ভেতর অনন্যা আর নীরব পাশাপাশি বসে। অনন্যা ধীরে নীরবের দিকে তাকালো, চোখে কৃতজ্ঞতা আর ভালোবাসার মিশেল। জানো নীরব, আজ তুমি না থাকলে আমি একা কিছুই পারতাম না। ভালো কাজে সাহায্য করতেও ভালো লাগে জান, বিশেষ করে যখন সেই কাজটা তোমার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সোনা, আমার পাশে থাকার জন্য। নীরব ধীরে ধীরে এগিয়ে এসে অনন্যাকে জড়িয়ে ধরল। বুকের ভেতর দুজনের নিঃশ্বাস মিশে গেল। পাশে না থাকলে আমি নীরব না। আজ অনেক ভার নেমে গেছে বুক থেকে। এখন একটু শান্ত হও জান। নীরব ধীরে অনন্যার কপালে তারপর ঠোঁটে আলতো চুমু দিল। কোনো তাড়াহুড়ো নেই, শুধু ভালোবাসার স্পর্শ। অনন্যা চোখ বন্ধ করে মুচকি হাসল। এই সময়গুলোই তো আমাদের শক্ত করে। হ্যাঁ জান, ঝড়ের পর মানুষ এমন করেই শান্ত হয়। জানালার বাইরে চাঁদ আরো উজ্জ্বল হয়ে উঠল। ঘরের ভেতর নীরব আর অনন্যার ভালোবাসা যেন নতুন করে আলো পেল। নীরব অনন্যাকে কোলে করে বিছানায় নিয়ে গিয়ে শুয়ে দিয়ে তারপর আদর করতে লাগলো। সমাপ্ত।